আম্মু, আপনার পায়ে পড়ি, আমাকে এই লোকটার সাথে বিয়ে দেবেন না। লোকটার বয়স আমার বাবার চেয়েও বেশি, তার উপর সে মাতাল। আমি সারা জীবন আপনার কেনা দাসী হয়ে থাকবো আম্মু, আমাকে এই নরকে ঠেলে দেবেন না। দাসী হয়ে থাকলে কি আমার ব্যাংক ব্যালেন্স বাড়বে? জলিল সাহেব আমাকে নগদ 5 লাখ টাকা দিয়েছে, আর তোকে বিয়ে করলে আমার নামে শহরে ওই ফ্ল্যাটটাও লিখে দেবেন। তুই তো আমার পেটের মেয়ে না, সৎ মেয়ে। তোকে পালতে গিয়ে আমার অনেক টাকা খরচ হয়েছে, এবার উসুল করার পালা। রোদসী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার পরনে একটা সস্তা লাল শাড়ি, চোখের কাজল লেপটে গেছে। সে অসহায় দৃষ্টিতে দরজার পাশে দাঁড়িয়ে থাকা তার অসুস্থ বাবা শফিকের দিকে তাকালো। আব্বু, তুমি কিছু বলছো না কেন? তুমি কি দেখতে পাচ্ছ না আম্মু আমাকে বিক্রি করে দিচ্ছে? আব্বু, আমাকে বাঁচাও। আমাকে মাফ করে দে মা, আমি পঙ্গু, অসহায়। এই মহিলার কথার উপর কথা বলার ক্ষমতা আমার নেই। আমার তো নিজের ওষুধ কেনার টাকা ওর কাছে হাত পেতে নিতে হয়। তুই ওর কথা মেনে নে মা, নইলে ও আমাদের রাস্তায় বের করে দেবে। আব্বু, তুমি টাকার জন্য নিজের রক্তকে এইভাবে... রোদসী আর কিছু বলতে পারল না। তার আগেই হালিমা রোদসীর চুলের মুঠি ধরে টেনে তুলে দাঁড় করালো। রোদসী ব্যথায় আর্তনাদ করে উঠল। ঠিক সেই মুহূর্তে বাড়ির বাইরের উঠোনে একটা দামি কালো গাড়ি এসে থামলো। গাড়ির শব্দে হালিমা চমকে জানালার দিকে তাকালো। কে রে ভাই, এই বস্তির রাস্তায় এত দামি গাড়ি নিয়ে কে আসলো? জলিল সাহেবের লোক নাকি? এদিকে হালিমা রোদসীকে ছেড়ে দিয়ে দরজার দিকে এগিয়ে গেল। রোদসী মেঝের উপর লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো। তার বুকের ভেতরটা ভয়ে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। একটু পরেই জলিল নামের সেই নর পিশাচটা এসে তার শরীরটা ছিঁড়ে খাবে। এই ভেবে রোদসীর ইচ্ছা করছে এখনই বিষ খেয়ে মরে যেতে। বাইরে তখন গাড়ির দরজা খোলার শব্দ হলো। ধীর পায়ে গাড়ি থেকে নামলো একজন দীর্ঘদেহী পুরুষ। পরনে কালো শার্ট, হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করা, চোখে রোদ চশমা, মুখের পেশিগুলো শক্ত। তিনি আর কেউ নন, আরিয়ান। রোদসীদের কলেজের সবচেয়ে কড়া, গম্ভীর এবং রাগী প্রফেসর। সাথে নামলো তার বন্ধু কবির। আরিয়ান, তুই নিশ্চিত এইটাই তোর সেই টপার স্টুডেন্টের বাসা? বস্তির ভেতর এত বাজে অবস্থা, তুই এখানে কেন আসলি? আমার স্টুডেন্ট টানা 3 দিন ধরে কলেজে অনুপস্থিত। ফাইনাল এক্সামের আগে আমার সাবজেক্টের টপার স্টুডেন্ট এভাবে গায়েব হয়ে যাবে আর আমি হাত গুটিয়ে বসে থাকবো? ওর ফর্মের অ্যাড্রেস এটাই, চলো ভেতরে। আরিয়ান ধীর পায়ে বাড়ির উঠোনে পা রাখলো। ঠিক তখনই হালিমা বেরিয়ে আসলো। আরিয়ানের রাজকীয় উপস্থিতি দেখে হালিমা কিছুটা ভড়কে গেল। কে আপনারা? কাকে চাই? রোদসী কোথায়? আমি ওর প্রফেসর আরিয়ান মির্জা। ও 3 দিন ধরে কলেজে যাচ্ছে না কেন? ও মাস্টার মশাই, তা কলেজে আর গিয়ে কি করবে? মাইয়া মানুষের এত লেখাপড়া দিয়ে কি দুয়া পানি খাবে? আজ ওর বিয়ে, আমরা গরিব মানুষ, ভালো পাত্র পেয়েছি তাই বিয়ে দিয়ে দিচ্ছি। আপনি দয়া করে এখন আসুন। আরিয়ান ভ্রু কুঁচকে তাকালো। তার তীক্ষ্ণ কান বাড়ির ভেতর থেকে ভেসে আসা কান্নার আওয়াজটা ধরতে পারল। আরিয়ান কাউকে কোনো তোয়াক্কা না করে সোজা ঘরের ভেতর ঢুকে গেল। হালিমা বাধা দিতে গিয়েও আরিয়ানের চোখের শীতল দৃষ্টি দেখে পিছিয়ে আসলো। আরিয়ান ঘরের ভেতর ঢুকে দেখলো মেঝেতে লাল শাড়ি পরে রোদসী পড়ে আছে। মেয়েটার চোখ মুখ ফুলে গেছে কেঁদে কেঁদে। আরিয়ানকে দেখে রোদসী চমকে উঠল। ভয়ে সে আরো গুটিয়ে গেল। তার কড়া, স্যার এখানে কেন? স্যার, আপনি? উঠে দাঁড়াও রোদসী। স্যার, আমাকে বাঁচান, ওরা আমাকে একটা মাতাল বুড়োর কাছে বিক্রি করে দিচ্ছে। স্যার, আমি পড়তে চাই, আমি মরে যাব স্যার। রোদসীর আকুতি শুনে আরিয়ানের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সে কখনো এই চটপটে বকবক করা মেয়েটাকে এভাবে কাঁদতে দেখেনি। ক্লাসে সবসময় সে মেয়েটাকে বকা দিত বেশি কথা বলার জন্য, আর আজ এই মেয়েটা ভয়ে কাঁপছে। ঠিক তখনই ঘরে প্রবেশ করলো জলিল। লোকটার বয়স 50-এর কাছাকাছি। দাঁতগুলো পানের রসে লাল, চোখ দুটো নেশায় টলটলে। কিরে হালিমা, আমার বউ রেডি তো? কাজী তো বাইরে বসে আছে। আরে এই ছোকরাকে ঘরের ভেতর কি করে? জলিল ভাই, ও রোদসীর মাস্টার। আপনি কাজিরে ডাক দেন, এক্ষুনি বিয়ে পড়াই দেব।
এই লোকটার সাথে বিয়ে দিচ্ছেন আপনি নিজের মেয়ের? আপনার কি ন্যূনতম বিবেক বলে কিছু নেই? ওই মিয়া, আপনি মাস্টার মানুষ, মাস্টারি করেন। আমার মেয়ের আমি যা খুশি তাই করব। আপনি বের হন আমার বাড়ি থেকে। এই ছোকরা, বেশি তেরামেরি করলে কিন্তু আমার লোক দিয়ে হাত পা ভেঙে বস্তায় ভরে নদীতে ভাসাই দেব। আমার মাল আমি কিনে নিচ্ছি 5 লাখ টাকা দিয়ে। সর সামনে থেকে। জলিল কথাগুলো বলে রোদসীর হাত ধরতে হাত বাড়ালো। রোদসী ভয়ে চিৎকার করে চোখ বন্ধ করে নিল। কিন্তু জলিলের হাত রোদসীর গায়ে পড়ার আগেই আরিয়ান জলিলের হাতটা শূন্যে খপ করে ধরে ফেলল। আরিয়ানের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। এই হাতে যদি আর 1 ইঞ্চি সামনে বাড়িয়েছিস তবে হাতটা শরীর থেকে আলাদা করে দেব। তুই চিনিস আমি কে? আর তুই চিনিস আমি কে? কবির, পুলিশ সুপার ইমরানকে ফোন কর, বল এখানে একজন মাইনর মেয়েকে জোর করে টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে। আর এই লোকটার ব্যাকগ্রাউন্ড চেক করতে বল। এর নামে কয়টা মামলা আছে আমি দেখতে চাই। পুলিশের নাম শুনে জলিলের নেশা কিছুটা ছুটে গেল। হালিমাও ভয় পেয়ে গেল। মাস্টার সাহেব, পুলিশ ডাকবেন না, কিন্তু আপনি কে বাধা দেওয়ার? আপনি বাধা দেবেন, কাল আমি ওকে অন্য কোথাও বিক্রি করে দেব। আপনি তো আর ওর দায়িত্ব নেবেন না, সারা জীবন কি পাহারা দেবেন? হালিমার কথা শুনে আরিয়ান থমকে দাঁড়ালো। কথাটা চরম সত্য। আজ বাঁচালে কাল এর আবার রোদেশির ক্ষতি করবে। মেয়েটার বাবা পঙ্গু, কোনো ক্ষমতা নেই। আরিয়ান রোদেশির দিকে তাকালো। মেয়েটা 2 হাতে মুখ ঢেকে ডুকরে ডুকরে কাঁদছে। আরিয়ানের মনের ভেতরে একটা দীর্ঘ নীরবতা কাজ করলো। সে কি করবে? একটা গভীর শ্বাস নিয়ে আরিয়ান এমন একটা কথা বলল যা শুনে ঘরের সবাই স্তব্ধ হয়ে গেল। আমি ওর দায়িত্ব নেব সারা জীবনের জন্য। স্যার, মানে কি? কিসের দায়িত্ব নেবেন? কাজী বাইরে বসে আছে, বললেন না? কাজীকে ভেতরে আসতে বলুন। রোদসীর বিয়ে আজই হবে, তবে এই মাতাল নরপিশাচটার সাথে নয়, আমার সাথে। আরিয়ান, তুই পাগল হয়েছিস? তুই রাগের মাথায় কি ডিসিশন নিচ্ছিস বুঝতে পারছিস? আন্টি আঙ্কেল কি মেনে নেবে এই বিয়ে? কবির, তুই আমাকে চিনিস, আমি যা বলি ভেবে চিন্তেই বলি। এই মেয়েটাকে এই নরকে রেখে আমি শান্তিতে ঘুমাতে পারবো না। কাজীকে ডাক। জলিলা আর থাকতে না পেরে গজ গজ করতে করতে লোক লস্কর নিয়ে বেরিয়ে গেল। হালিমা বোকার মতো দাঁড়িয়ে রইল। আরিয়ান রোদসীর সামনে এসে হাঁটু পেরে বসল। রোদসী তখন কাঁদছে। রোদসী, আমার চোখের দিকে তাকাও। স্যার, আপনি এসব কি বলছেন? আপনি আমাকে কেন? আমি তোমাকে বাঁচানোর জন্য বিয়ে করছি। তুমি যদি চাও আমি চলে যাই, তবে আমি এখনই চলে যাব। কিন্তু আমি গেলে কাল এরা তোমার সাথে আবার একই কাজ করবে। তুমি কি আমাকে বিশ্বাস করতে পারো? রোদসী আরিয়ানের গভীর শান্ত চোখের দিকে তাকালো। সেই চোখে কোনো লালসা নেই, কোনো লোভ নেই, আছে শুধু এক অদ্ভুত নির্ভরতা। যে বাবা তাকে রক্ষা করতে পারেনি, সেখানে মানুষটা তার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে। রোদসী ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। 15 মিনিটের মধ্যে কাজী বিয়ে পড়িয়ে দিল। আরিয়ান নিজের ওয়ালেট থেকে 1000 টাকার কয়েকটা নোট কাজীর হাতে দিল। তারপর হালিমার দিকে ঘুরে দাঁড়ালো। আজ থেকে রোদসী আমার স্ত্রী। ওর দিকে যদি দ্বিতীয়বার নজর দেওয়ার চেষ্টা করেছেন কিংবা ওর বাবাকে কষ্ট দিয়েছেন, তবে আপনাদের আমি জেলের ভাত খাওয়াব। কবির, রোদসীকে গাড়িতে নিয়ে চল। আরিয়ান রোদসীর হাত ধরে টেনে তুলল। রোদসী নিজের বাবার দিকে একবার তাকালো। শফিক দূর থেকে চোখের পানি মুছল। রোদসী নিঃশব্দে আরিয়ানের পিছু পিছু গাড়িতে গিয়ে বসলো। গাড়ি চলতে শুরু করলো আরিয়ানের বাড়ির উদ্দেশ্যে। গাড়ির ভেতর পিনপতন নীরবতা। রোদসী জানলার বাইরে তাকিয়ে কাঁদছে। তার কান্না শব্দহীন, কিন্তু শরীরের কাঁপুনি বলে দিচ্ছে তার বুকের ভেতর কতটা ঝড় বইছে। আরিয়ান স্টিয়ারিং এর হাত রেখে আর চোখে রোদসীর দিকে তাকালো। কান্না থামাও। আমার গাড়িতে বসে কেউ কাঁদলে আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়। আমি ইচ্ছে করে কাঁদছি না স্যার, আমার খুব ভয় করছে। আপনার পরিবার কি আমাকে মেনে নেবে? আমি তো গরিব। আমার পরিবার কি মেনে নেবে সেটা আমি বুঝবো। তুমি শুধু একটা কথা মাথায় রাখবে, তুমি এখন আরিয়ান মির্জার স্ত্রী। কেউ তোমাকে একটা কথা শোনানোর অধিকার রাখে না। আরিয়ান ড্যাশবোর্ড থেকে একটা টিস্যু বক্স বের করে রোদসীর কোলের উপর রাখলো।
রোদসী টিস্যু নিয়ে চোখ মুছল। কিছুক্ষণের মাঝে গাড়ি একটা বিশাল আলিশান বাড়ির সামনে এসে থামল। গেট খুলে দিল দারোয়ান। আরিয়ান গাড়ি থেকে নেমে রোদসীর দিকে দরজা খুলে দিল। নামো। রোদসী ভয়ে ভয়ে নামলো। বাড়িটা দেখে সে অবাক। এত বিশাল বাড়ি, চারপাশে বাগান। সে তো কোনোদিন এত বড় বাড়ি স্বপ্নেও দেখেনি। আরিয়ান রোদসীকে নিয়ে সোজা ড্রয়িং রুমে প্রবেশ করলো। ড্রয়িং রুমে তখন চা খাচ্ছিলেন আরিয়ানের মা সুরাইয়া বেগম এবং বাবা মির্জা সাহেব। সাথে বসেছিল আরিয়ানের ছোট ভাইয়ের বউ তানিয়া। কিরে আরিয়ান, এত তাড়াতাড়ি ফিরে আসলি যে? আর তোর পেছনে এই ভিখারির মতো মেয়েটাকে? আম্মু, তোমার ভাষাটা ঠিক করো। ও ভিখারিনী নয়, ওর নাম রোদসী। ও আমার স্ত্রী। আরিয়ানের কথা শুনে সুরাইয়া বেগমের হাতের চায়ের কাপটা মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। মির্জা সাহেব খবরের কাগজ নামিয়ে অবাক চোখে তাকালেন। তানিয়া মুখ চেপে হাসলো। কি বললি তুই? স্ত্রী? মাথা খারাপ হয়ে গেছে তোর? একটা রাস্তার মেয়েকে তুই বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছিস? জেবাকে ছেড়ে তুই এই বস্তির মেয়েটাকে? আম্মু, আমি জেবাকে ছাড়িনি, জেবা আমাকে ছেড়েছিল। আর রোদসী রাস্তার মেয়ে না, ও আমার স্টুডেন্ট। এক অমানুষের হাত থেকে ওকে বাঁচাতে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। বাধ্য হয়েছিস মানে কি? তুই কি দুনিয়ার সব দুঃখী মেয়ের দায়িত্ব নিবি নাকি? আমি এই অশিক্ষিত ছোট লোকের মেয়েকে আমার বাড়ির বউ হিসেবে কখনো মানব না। বের করে দে ওকে এই বাড়ি থেকে। সুরাইয়া বেগম রোদসীর দিকে তেড়ে আসতে নিলে মির্জা সাহেব উঠে দাঁড়ালেন। সুরাইয়া, শান্ত হ। আরিয়ান কোনো ছোট বাচ্চা নয়। ও যখন বিয়ে করে এনেছে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর আমাদের বাড়ির বউকে এভাবে অপমান করার কোনো অধিকার তোমার নেই। আপনি তো সবসময় ছেলের পক্ষই নেবেন। আমি এই মেয়েকে এই এক মুহূর্তের জন্য এই বাড়িতে দেখতে চাই না। রোদসী এই বাড়িতেই থাকবে আম্মু, এবং সম্মানের সাথেই থাকবে। যদি তোমাদের মনে হয় আমি ভুল করেছি, তবে আমি ওকে নিয়ে কালই আমার অন্য ফ্ল্যাটে চলে যাব। কিন্তু রোদসীকে কেউ অপমান করলে আমি চুপ থাকবো না। রোদসী, আমার সাথে আসো। আরিয়ান রোদসীর হাত ধরে সিঁড়ি বেয়ে সোজা দোতলায় নিজের ঘরের দিকে চলে গেল। রোদসী শুধু মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছে। এত বড় বাড়িতে পা দিতেই তাকে এত বড় অপমানের শিকার হতে হলো। আরিয়ান রোদসীকে নিয়ে নিজের বিশাল বেডরুমে ঢুকলো। ঘরটা খুব সুন্দর করে গোছানো, সাদা আর কালো থিমের ইন্টেরিয়ার। আরিয়ান দরজাটা লক করে দিল। রোদসী দরজার কাছে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে রইল। ওইখানে পুতুলের মতো দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। স্যার, আমি কি ফ্লোরে ঘুমাবো? রোদসীর কথা শুনে আরিয়ান থমকে গেল। সে ধীরে ধীরে নিজের হাতের ঘড়িটা খুলতে খুলতে রোদসীর দিকে এগিয়ে আসলো। রোদসী ভয়ে দুপা পিছিয়ে গেল। আরিয়ান রোদসীর পিঠের সামনে এসে দাঁড়ালো। তার দীর্ঘ শরীরটার ছায়ায় রোদসী যেন ঢেকে গেল। তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? আমি কি বাঘ না ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবো? না স্যার, মানে আমি তো আপনার ছাত্রী। আপনি আমার এত বড় উপকার করলেন, আমি আপনার যোগ্য না স্যার। আপনি আপনি আপনার মায়ের কথায় আমাকে ছেড়ে দেবেন না তো? রোদসী, শোনো, আমি তোমাকে বিয়ে করেছি তোমাকে একটা নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য। আমি জানি তুমি বয়সে অনেক ছোট, তোমার সাথে রোমান্স করা বা বাসর রাত পালন করার কোনো মানসিকতা আমার নেই। তুমি আমার স্ত্রী, খাতায় কলমে এবং সামাজিকভাবে, কিন্তু তোমার উপর আমি কোনো অধিকার ফলাতে আসব না। তুমি স্বাধীন। স্যার। আর হ্যাঁ, আমাকে স্যার ডাকা বন্ধ করো। তুমি এখন কলেজে নও, আমার বাড়িতে। তুমি আমাকে আপনি করে বলতে পারো বা নাম ধরে ডাকতে পারো, কিন্তু স্যার ডাকবে না। আচ্ছা স্যার, মানে আচ্ছা, কিন্তু আমি ঘুমাবো কোথায়? তুমি বিছানায় ঘুমাবে, আমি কাউচে ঘুমাবো। না না, আপনি বিছানায় ঘুমান, আমি নিচে ঘুমিয়ে পড়বো। আমার অভ্যাস আছে। আপনি তো সারা দিন এত কষ্ট করেন, আপনার কাউচে ঘুমালে পিঠে ব্যথা করবে। রোদসীর এত সহজ আর যত্নশীল কথা শুনে আরিয়ান কিছুটা অবাক হলো। মেয়েটা এতটা অবহেলার শিকার হয়েও অন্যের কষ্টের কথা ভাবছে। আরিয়ান আলমারি থেকে নিজের একটি টি শার্ট আর ট্রাউজার বের করে রোদসীর দিকে এগিয়ে দিল। বেশি কথা বলবে না, যা বলছি তাই করো। ওই শাড়ি পরে ঘুমাতে পারবে না। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আমার এই কাপড়গুলো পরে নাও, অনেক বড় হবে। কিন্তু আপাতত আজকের রাতটা চালিয়ে নাও,
কাল তোমার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করব। রোদসিয়ার কথা না বাড়িয়ে চুপচাপ কাপড়গুলো নিয়ে ওয়াশরুম চলে গেল। এদিকে আরিয়ান বিছানায় বসে একটা গভীর শ্বাস নিল। জীবনের কি অদ্ভুত এক বাঁক, যে মেয়েটাকে সে ক্লাসে সবসময় বকা দিত, আজ সে মেয়েটাই তার স্ত্রী। কিছুক্ষণ পর রোদসি ওয়াশরুম থেকে বের হলো। আরিয়ানের বিশাল টি-শার্টটা রোদসির হাঁটু পর্যন্ত চলে গেছে, চুলগুলো ভেজা। তাকে দেখে সত্যি একটা ছোট বাচ্চার মতো লাগছে। আরিয়ান আর চোখে একবার তাকিয়ে নিজের ল্যাপটপটা খুলে কাউচে গিয়ে বসলো। বিছানায় গিয়ে ঘুমাও, লাইট অফ করে দিচ্ছি। আপনি ঘুমাবেন না? আমার কাজ আছে, তুমি ঘুমাও। রোদেশে ধীরে ধীরে বিছানায় গিয়ে শুলো। নরম গদি, এসে ঠান্ডা বাতাস আর এক অদ্ভুত নিরাপত্তা। রোদেশে আরিয়ানের দিকে তাকালো। লোকটা ল্যাপটপের আলোয় ডুবে আছে। রোদেশে চোখ দিয়ে আবার এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তবে এবার আর ভয়ের নয়, শান্তি। সে বিড়বিড় করে বলল, ধন্যবাদ। আরিয়ান কথাটা শুনতে পেয়েও না শোনার ভান করে ল্যাপটপে টাইপ করতে লাগলো, কিন্তু তার ঠোঁটের কোণে একটা সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। এভাবেই শুরু হলো এক অপ্রত্যাশিত বাঁধন, যেখানে অভিমান আর ভালোবাসার অনেকগুলো আবালা গল্প ধীরে ধীরে জন্ম নেবে। এদিকে সকালে স্নিগ্ধ আলো জানালার পর্দা ভেদ করে ঘরের ভেতর প্রবেশ করেছে। রোদসের ঘুম ভাঙলো পাখির ডাকে। সে চোখ মেলে তাকাতে বুঝতে পারলো জায়গাটা তার সেই ভাঙাচোরা বস্তির ঘর নয়, এটা একটি বিশাল বিলাসবহুল বেডরুম। নরম বিছানায় শুয়ে থাকতে থাকতে গত রাতের ভয়ঙ্কর ঘটনাগুলো তার চোখের সামনে ভেসে উঠল। সে ধরফর করে উঠে বসলো। বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে উঠল। আরিয়ান কোথায়? আপনি এত ভালো কেন স্যার? আমার মতো একটা ফালতু মেয়ের জন্য আপনি নিজের মায়ের কাছেও কথা শুনলেন, আবার সারা রাত কাউচে বসে কাটিয়ে দিলেন। রোদসে আলতো করে ল্যাপটপটা আরিয়ানের কোল থেকে সরিয়ে পাশের টেবিলে রাখলো। ঠিক তখনই আরিয়ান চোখ খুলে তাকালো। রোদসে চমকে দুপা পিছিয়ে গেল। তুমি এত সকালে উঠে পড়েছো? জি মানে জি, আপনার ঘুম ভেঙে দিলাম আমি? না, এমনিতে উঠতাম। তুমি ফ্রেশ হয়ে নাও। কবির সকালে এসে তোমার জন্য কিছু কাপড় দিয়ে গেছে, খাটের উপর রাখা আছে, দেখো। রোদসে খাটের দিকে তাকিয়ে দেখলো কয়েকটা শপিং ব্যাগ রাখা। সে ব্যাগগুলো খুলে অবাক হয়ে গেল। কয়েকটা খুব সুন্দর সালোয়ার কামিজ আর শাড়ি। এত কাপড়? কিন্তু এগুলো তো অনেক দামি, আমার তো এত দামি কাপড় পরার অভ্যেস নেই। এখন থেকে অভ্যাস করো। তুমি আরিয়ান মির্জার স্ত্রী, তোমার সবকিছুই এখন থেকে আমার দায়িত্বে। যাও, তৈরি হয়ে নাও, আজ কলেজে যেতে হবে। কলেজে? কিন্তু সবাই যদি জেনে যায়? কেউ জানবে না, কলেজের কেউ জানে না যে আমাদের বিয়ে হয়েছে। আর আপাতত আমি চাইও না কেউ জানুক। তুমি তোমার পড়াশোনায় ফোকাস করবে, আর কেউ জিজ্ঞেস করলে বলবে তুমি 3 দিন অসুস্থ ছিলে, ব্যাস। রোদেশে মাথা নেড়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর সে একটা হালকা নীল রঙের কামিজ পরে বের হলো। ভেজা চুলগুলো পিঠে ছড়ানো, কাজল ছাড়া বড় বড় চোখগুলোতে এক অদ্ভুত মায়া। আরিয়ান নিজের শার্টের বোতাম লাগাতে লাগাতে আয়নার ভেতর দিয়ে রোদেশির দিকে তাকালো। এক মুহূর্তের জন্য তার হাত থমকে গেল। মেয়েটাকে সত্যি খুব মায়াবী লাগছে, কিন্তু পরক্ষণে সে নিজের গম্ভীর রূপ ফিরে আনলো। নিচে চলো, ব্রেকফাস্ট করে বের হব। রোদেশি আরিয়ানের পিছু পিছু নিচে নামলো। ডাইনিং টেবিলে তখন সবাই উপস্থিত। সুরাইয়া বেগম রোদেশিকে দেখে মুখ বাঁকালেন। তানিয়াও তার ছেলের হাসি হাসলো। তবে ফাহাদ রোদেশিকে দেখে বেশ অবাক হলো। ভাইয়া, ওয়াও, তুমি তো দেখছি লুকিয়ে লুকিয়ে দারুণ কাজ করছো। ভাবি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। ফাহাদ, তুমি কি শুরু করলে? কোথা থেকে একটা বস্তির মেয়েকে উঠিয়ে এনেছো, আর তুমি তাকে ভাবি বলছো? তানিয়া, মুখ সামলে কথা বলো। ভাইয়া যখন বিয়ে করে এনেছে তখন উনি এই বাড়ির বউ, আমার ভাবি। ফাহাদ, চুপ কর তুই। আর আরিয়ান, তুই এই মেয়েকে আমার ডাইনিং টেবিলে কেন এনেছিস? ওর জায়গা তো কাজের লোকদের সাথে রান্নাঘরে হওয়া উচিত। সুরাইয়া বেগমের কথা শুনে রোদেশির চোখে পানি চলে আসলো। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আরিয়ান চেয়ার টেনে বসতে যাচ্ছিল। মায়ের কথা শুনে সে সোজা হয়ে দাঁড়ালো। তার চোখের দৃষ্টি মুহূর্তে হিমশীতল হয়ে গেল। আম্মু, আমি তোমাকে কাল রাতেও বলেছি, আজও বলছি, রোদসী আমার স্ত্রী। ওর সম্মান এই বাড়িতে আমার সম্মানের সমান। তুমি যদি ওকে এই টেবিলে বসে খেতে দিতে না চাও, তবে আমিও
আজ থেকে এই টেবিলে খাবো না। রোদসী, চলো এখান থেকে। সুমাইয়া, তুমি দিন দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। আরিয়ান, তুই বস। রোদসীমা, তুমিও বসো। ফাহাদের পাশে বস। আরিয়ান রোদেশের হাত ধরে ফাহাদের পাশে চেয়ারটায় বসিয়ে দিল। রোদেশী ভয়ে জড়সড় হয়ে বসে রইল। সে প্লেটের দিকে তাকিয়ে আছে, কিছুই মুখে তুলছে না। ভাবি, তুমি এত নার্ভাস কেন হচ্ছ? আমি ফাদ, ভাইয়ার ছোট ভাই। তুমি আমাকে ফ্রেন্ড ভাবতে পারো। নাও, পরোটা নাও। ধন্যবাদ। ফাহাদ, তোর ভাবিকে একটু কম কথা বলতে বলবি, ও বড্ড বেশি বকবক করে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তোমার মতো গভীর মানুষের সাথে একটা বক করা বউই মানায়। রোদেশী আর চোখে আরিয়ানের দিকে তাকালো। মানুষটা কি সুন্দর করে তাকে রক্ষা করছে সবার সামনে। নাওয়া খাওয়া শেষ করে আরিয়ান রোদেশীকে নিয়ে গাড়িতে উঠলো। কলেজের গেটের একটু আগে তোমাকে নামিয়ে দেব, তুমি হেঁটে ঢুকবে। আমি চাই না কেউ আমাদের একসাথে দেখুক। জি স্যার। আচ্ছা। কলেজের কাছে আসতেই রোদেশী গাড়ি থেকে নেমে গেল। সে ধীর পায়ে কলেজের গেট দিয়ে ঢুকলো। 3 দিন পর সে কলেজে এসেছে। তার বুকের ভেতর একটা অজানা ভয় কাজ করছে। ক্লাসে ঢুকতেই তার প্রিয় বান্ধবী মিতু দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলো। কিরে রোদসী, তুই 3 দিন ধরে কোথায় ছিলি? তোর ফোনও বন্ধ। আমি তো ভয়ে মরেই যাচ্ছিলাম। আসলে আমার খুব জ্বর ছিল রে, তাই আসতে পারিনি। জ্বর? কই জ্বর? তোর মুখটা তো কেমন ফ্যাকাশ হয়ে আছে। যাই হোক, আজ কিন্তু আরিয়ান স্যারের স্পেশাল ক্লাস আছে। তুই তো স্যারের ফেভারিট স্টুডেন্ট। স্যার তোকে অনেক খুঁজছিল। রোদসীর বুকটা কেঁপে উঠল। ক্লাসে আরিয়ান স্যার কেমন আচরণ করবে কে জানে। কিছুক্ষণ পর আরিয়ান ক্লাসে প্রবেশ করলো। তার সেই চিরচেনা গম্ভীর রূপ। রোদসী একদম পেছনের বেঞ্চে মাথা নিচু করে বসে আছে। আরিয়ান অ্যাটেন্ডেন্স ডাকার সময় রোদসীর নাম আসতেই সে শুধু একবার রোদসীর দিকে তাকালো। রোদসী, তুমি 3 দিন ক্লাসে আসনি। মেক শিওর তুমি মিতুর কাছ থেকে নোটসগুলো কালেক্ট করে নিচ্ছ। জি স্যার। ক্লাস শেষে আরিয়ান লাইব্রেরির দিকে যাচ্ছিল। রোদসীও একটা বই জমা দেওয়ার জন্য লাইব্রেরি করিডোর দিয়ে হাঁটছিল। হঠাৎ সে দেখলো আরিয়ানের সামনে জেবা ম্যাম দাঁড়িয়ে আছেন। জেবা কলেজের ইংরেজি ডিপার্টমেন্টের লেকচারার এবং আরিয়ানের প্রাক্তন প্রেমিকা। রোদসী একটা পিলারের আড়ালে দাঁড়িয়ে তাদের কথা শুনতে লাগলো। আরিয়ান, তুমি আজকাল আমাকে এত ইগনোর করছো কেন? আমি তো তোমার কাছেই ফিরে আসতে চাচ্ছি। জেবা, আমি তোমাকে আগেও বলেছি আমাদের মাঝে যা ছিল তা অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন তুমি আমার শুধুই একজন কলিগ। দয়া করে লিমিট ক্রস করো না। কেন আরিয়ান, তুমি কি অন্য কাউকে পছন্দ করো? কে সে? জেবার কথাগুলো শুনে রোদসীর বুকের ভেতরটা কেমন যেন জ্বলে উঠলো। এই প্রথম তার মনে হলো জেবা ম্যাম কেন আরিয়ান স্যারের এত কাছে দাঁড়িয়ে কথা বলছেন, কেন স্যারের শার্ট ধরছেন। স্যার তো শুধু তার, মানে স্যার তো তাকে বিয়ে করেছেন। রোদসীর চোখের কোণে পানি জমলো। সে সেখান থেকে দৌড়ে বাইরে চলে আসলো। বাইরে তখন ঝুম বৃষ্টি হয়েছে। রোদসী কলেজের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। তার বুকের ভেতরটা অভিমানে ভারী হয়ে আছে। সে জানে আরিয়ানের সাথে তার বিয়েটা শুধু একটা চুক্তি, একটা বাধ্যবাধকতা, কিন্তু তবুও কেন তার এত কষ্ট হচ্ছে। হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে উঠল, কি রোদসী সুন্দরী, একা একা বৃষ্টি দেখছো? রোদসী চমকে পেছনে ফিরে তাকালো। রকিব তানিয়া ছোট ভাই, সেই কলেজেই পড়ে। ছেলেটার স্বভাব একদম ভালো না। সে প্রায় রোদসীকে বিরক্ত করে। আপনি এখানে কি করছেন? আরে এত রাগ করো কেন? তুমি 3 দিন আসোনি। জানো তোমার জন্য আমার কত মন খারাপ ছিল। চলো না বৃষ্টিতে একসাথে একটু ভেজি। ফালতু কথা বলবেন না, আমার থেকে দূরে থাকুন। আরে বাবা, এ তো ডেমাক কিসের? তুমি তো সেই গরিবের মেয়েই। আমি যদি তোমায় একটু সঙ্গ দেই, তোমার তো খুশি হওয়া উচিত। রাকিব রোদসীর হাত ধরার জন্য হাত বাড়ালো। রোদসী ভয়ে চোখ বন্ধ করে ফেলল। কিন্তু হঠাৎ রাকিবের একটা আর্তনাদ শোনা গেল। রোদসী চোখ খুলে দেখলো আরিয়ান রাকিবের কলার চেপে ধরে তাকে শূন্যে তুলে ধরেছে। আরিয়ানের চোখগুলো তখন রাগে রক্তবর্ণ। তোর সাহস তো কম না রকিব। তুই আমার কলেজের ভেতরে আমার স্টুডেন্টের গায়ে হাত তোলার চেষ্টা করছিস। স্যার, আমি তো শুধু কথা বলছিলাম। আজ শুধু কথা বলছিস?
কাল কি করবি? যদি আরেকবার তোকে রোদসীর আশেপাশে দেখেছি, তবে তোর ওই তানিয়া আপুও তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। গেট আউট ফ্রম হেয়ার। আরিয়ান রকিবকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। রকিব কোনো মতে উঠে দৌড়ে পালিয়ে গেল। রোদসী তখনও ভয়ে কাঁপছে। আরিয়ান ধীর পায়ে রোদসীর দিকে এগিয়ে আসলো। সে রোদসীর হাতটা শক্ত করে ধরে তাকে টেনে নিয়ে গেল একদম ফাঁকা লাইব্রেরির ভেতর। লাইব্রেরির ভেতর তখন পিন পতন নীরবতা। বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। আরিয়ান রোদসীকে একটা বুকশেলফের সাথে চেপে ধরলো। তার দুই হাত রোদসীর মাথার দুপাশে শেলফের উপর রাখা। আরিয়ানের উষ্ণ নিঃশ্বাস রোদসীর মুখে পড়ছে। তুমি ওখানে দাঁড়িয়ে ওই ফালতু ছেলেটার কথা শুনছিলে কেন? তুমি প্রতিবাদ করতে পারো না? আমি তো সরে আসছিলাম স্যার, ও তো জোর করে। আমি তোমাকে বলেছি না আমাকে স্যার ডাকবে না? আমি তোমার স্বামী। তোমার উপর কেউ অধিকার খাটাতে আসলে তুমি তাকে সপাটে চড় মারবে। তুমি এত ভীত কেন রোদসী? আমি তো গরিব স্যার, আমার তো কেউ নেই। আমি প্রতিবাদ করলে যদি ওরা আমার ক্ষতি করে? কেউ নেই মানে? আমি কি মরে গেছি? আমি তোমাকে কথা দিয়েছি না আমি তোমার ঢাল হয়ে থাকবো। তুমি কি আমাকে একটুও বিশ্বাস করো না? আরিয়ানের কথায় রোদসীর বুকের ভেতরে খুব সব অভিমানে যেন গলে পানি হয়ে গেল। সে তার নিজেকে ধরে রাখতে পারল না। জেবাকে নিয়ে তার যে অভিমানটা তৈরি হয়েছিল সেটাও চোখের পানি হয়ে বেরিয়ে আসলো। আপনি তো জেবা ম্যামের সাথে কথা বলেছিলেন, ম্যাম তো আপনার শার্ট ধরেছিল, আপনি তো কিছু বলেননি। আমি তো শুধু নামে মাত্র স্ত্রী। আমি অধিকার খাটাতে গেলে যদি আপনি আমাকে দূরে ঠেলে দেন। রোদসীর কথা শুনে আরিয়ান অবাক হয়ে গেল। এই ছোট্ট মেয়েটা কি তাহলে তাকে নিয়ে জেলাস ফিল করছে? আরিয়ানের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে রোদসীর আরো একটু কাছে এগিয়ে গেল। তুমি কি জেবাকে নিয়ে জেলাস হচ্ছ রোদসী? আমি কেন জেলাস হতে যাব? কারণ তুমি আমার স্ত্রী, আর তোমার সম্পূর্ণ অধিকার আছে আমাকে নিয়ে জেলাস হওয়ার। জেবা আমার অতীত, আর তুমি আমার বর্তমান। আমার শার্টের বোতাম লাগানো বা খোলা, আমারটাই ঠিক করে দেওয়া, এই সব অধিকার এখন শুধু তোমার। আরিয়ানের এত কাছের উপস্থিতি, তার গভীর কণ্ঠস্বর আর চোখের মায়া রোদসীকে যেন মাতাল করে দিল। রোদসীর লজ্জায় আরিয়ানের চোখের দিকে তাকাতে পারছে না। তার মুখটা ধুকধুক করছে। আরিয়ান ধীরে ধীরে তার মুখটা রোদসীর মুখের একদম কাছে নিয়ে আসলো। রোদসী ভয় আর লজ্জায় চোখ বন্ধ করে ফেললো। আরিয়ান রোদসীর কপালে একটা দীর্ঘ আলতো চুমু খেলো। রোদসীর সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। সে নিজেকে আর সামলাতে না পেরে আরিয়ানের শার্ট খামচে ধরে তার বিশাল বুকের ভেতর মুখ লুকালো। তুমি বড্ড ছোট রোদসী, কিন্তু আমার এই দুঃখ জীবনে তুমি যে বৃষ্টির মতো এসেছো সেটা তুমি নিজেও জানো না। আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে কখনো একা হতে দেব না। রোদসী কোনো কথা বলতে পারল না, শুধু আরিয়ানের বুকের ভেতর আরো শক্ত করে নিজেকে লুকিয়ে ফেলল। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, আর লাইব্রেরির ওই অন্ধকার কোনায় দুটো অসমবয়সী মানুষের হৃদয় ধীরে ধীরে তৈরি হচ্ছে এক সুন্দর অনুভূতির। এদিকে সকাল গড়িয়ে দুপুর হয়েছে। আরিয়ান কলেজে চলে যাওয়ার পর বিশাল এই বাড়িটায় রোদসী নিজেকে বড্ড একা অনুভব করছে। তার ভেতরে একটা চাপা ভয় সারাক্ষণ কাজ করে। শাশুড়ি সুরাইয়া বেগম এবং যা তানিয়া তাকে একটু সহ্য করতে পারে না, এটা সে খুব ভালো করে বুঝে গেছে। রোদসী নিজের রুম থেকে ধীর পায়ে নিচে নেমে আসলো। ড্রয়িং রুমে হাসাহাসির শব্দ শুনে সে সেদিকে পা বাড়ালো। ড্রয়িং রুমে ঢুকতেই সে থমকে দাঁড়ালো। সোফায় তানিয়ার সাথে বসে আছে তার সৎ বোন নীলা। নীলা আপু, তুমি এখানে কেন রে? আমি এখানে আসতে পারি না? তুই বস্তি থেকে এক লাফে রাজপ্রাসাদে এসে পড়েছিস বলে কি আমাদের ভুলে গেলি? আরে নীলা, ও তো এখন আরিয়ান ভাইয়ার বউ, ওর তো এখন মাটিতে পা পড়ার কথা না। কাল রাতে তো ভাইয়া আমাদের সবার সামনে ওকে নিয়ে কি সিনটাই না ক্রিয়েট করলো। আপু, তোমরা আমাকে ভুল বুঝছো। আমি তো নিজের ইচ্ছায়। তুই চুপ করবি রোদসী? তুই একটা লোভী মেয়ে। তুই ইচ্ছাকৃতভাবেই আরিয়ান স্যারের সামনে ভালো মানুষের নাটক করেছিস, যাতে স্যার তোকে বিয়ে করতে বাধ্য হয়। তোর মা মরা মুখটা দেখলে সবারই মায়া লাগে, আর স্যার তো একটু বেশিই দয়ালু, সেই সুযোগটাই তুই নিয়েছিস। নীলার কথাগুলো রোদসীর বুকে তীরের মতো বিঁধল। সে মাথা নিচু করে দিল।
তার চোখের কোণায় পানি জমতে শুরু করেছে। ঠিক তখনই সুরাইয়া বেগম ড্রয়িং রুমে প্রবেশ করলেন। কি ব্যাপার তানিয়া, এই মেয়েটা আবার ড্রয়িং রুমে কি করছে? ওকে না আমি আমার চোখের সামনে আসতে নিষেধ করেছি? আম্মু, রোদাসির বোন এসেছে, ওর সাথে দেখা করতে, তাই কথা বলছিল। ও, তো এরা এখন দলবল বেঁধে আমার বাড়িতে আসতে শুরু করেছে। ওই মেয়ে, তোমার বোনকে দেখেছো তো, এবার বিদায় হও, আর কখনো এ বাড়িতে পা রাখবে না। আন্টি, আমি তো শুধু রোদসীকে দেখতে। দেখেছি আমি তোমার বোন কেমন। তোমরা হচ্ছে রক্তচক্ষু যোগ। একবার যখন সুযোগ পেয়েছো, পুরো বাড়ি লুটে পুটে খাবে। সুরাইয়া বেগমের কথা শেষ হতেই তানিয়া হঠাৎ করে যেন চমকে ওঠার ভান করলো। সে নিজের গলার দিকে হাত দিয়ে চিৎকার করে দিল। আম্মু, আমার গলার নেকলেসটা কই? আমি তো সকালে গোসল করার আগে টেবিলে রেখেছিলাম। কি বলছিস তানিয়া? তোর ওই হীরের নেকলেসটা, যেটা তোর বাবা তোকে জন্মদিনে দিয়েছিল? হ্যাঁ আম্মু, আমি তো পুরো রুম খুঁজেছি, কোথাও পাইনি। ভেবেছিলাম হয়তো অন্য কোথাও রেখেছি, কিন্তু এখন তো আমার অন্য কিছু মনে হচ্ছে। তানিয়া কথাগুলো বলতে বলতে সন্দেহজনক দৃষ্টিতে রোদসীর দিকে তাকালো। সুরাইয়া বেগম আর নীলার দৃষ্টিও রোদসীর দিকে স্থির হলো। রোদসী ভয়ে এক পা পিছিয়ে গেল। তানিয়া ভাবি, আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? তুই ছাড়া এ বাড়িতে আর কে চুরি করবে? কাজের লোকজন তো 10 বছর ধরে কাজ করছে, আজ পর্যন্ত একটা সুতাও হারায়নি। আর তুই এই বাড়িতে পা দেওয়া 24 ঘন্টার পার হতে না হতে চুরি করেছিস? আম্মু, বিশ্বাস করুন, আমি চুরি করিনি। আমি তো তানিয়া ভাবির রুমে যাইনি। আমাকে আম্মু বলে ডাকবি না। তোর মতো রাস্তার মেয়ের মুখে আম্মু ডাক মানায় না। তানিয়া, চল ওর রুম চেক করব। সুরাইয়া বেগম রোদেশীর হাত শক্ত করে ধরে টেনে হিঁচড়ে দোতলায় আরিয়ানের রুমের দিকে নিয়ে যেতে লাগলেন। রোদেশী ব্যথায় কোকিয়ে উঠল। আম্মু প্লিজ, আমার হাতটা ছাড়ুন, ব্যথা লাগছে। আমি সত্যিই কিছু নেইনি। আপনারা চাইলে পুরো রুম চেক করতে পারেন। রুমে ঢুকেই তানিয়া রোদেশীর আলমারি বিছানা সব উলটপালট করতে শুরু করে দিল। নীলা দরজার কাছে দাঁড়িয়ে বাঁকা হাসছে। রোদেশী ফ্লোরে বসে অঝরে কাঁদছে। হঠাৎ তানিয়া রোদেশীর কাপড়ের ব্যাগের ভেতর থেকে একটা চকচকে হীরার নেকলেস বের করে আনলো। এই তো আম্মু, দেখেছো? আমি বলেছিলাম না এই ছোট লোকের মেয়েটাই চুরি করেছে। তোর এত বড় সাহস! আরিয়ানের বউ হওয়ার অহংকারে তুই চুরি করতে শুরু করেছিস? আজ তোকে আমি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আম্মু, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি এই নেকলেসটা কখনো চোখেও দেখিনি। এটা আমার ব্যাগে কিভাবে এলো আমি জানি না। আমাকে বের করে দেবেন না, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। তোর মতো চোরকে আমার বাড়িতে এক মুহূর্ত রাখবো না। আরিয়ান আসার আগেই তোকে আমি ডাস্টবিনে ফেলে আসবো। এদিকে সুরাইয়া বেগম রাগে হিতাই জ্ঞান হারিয়ে রোদেশীকে সজোরে ধাক্কা দিলেন। রোদেশী ছিটকে গিয়ে পড়লো ঘরের কোনায় রাখা একটা কাঁচের টেবিলের ওপর। বিকট শব্দে টেবিলটা ভেঙে চুরমার হয়ে গেল। কাঁচের তীক্ষ্ণ টুকরো রোদেশীর ডান পা এবং হাতের কনুইতে গভীর ভাবে ঢুকে গেল। রোদেশীর যন্ত্রণায় একটা তীক্ষ্ণ চিৎকার দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লো। ফর্সা হাত পা বেয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটতে লাগলো। আন্টি, রক্ত বের হচ্ছে তো প্রচুর। মরুক, চুরি করার সময় মনে ছিল না? ওট বলছি। এদিকে সুরাইয়া বেগম আবার রোদেশী চুলের মুঠি ধরতে যাবেন, ঠিক সেই মুহূর্তে দরজায় একটা বজ্র কঠিন কণ্ঠস্বর বেজে উঠল। আম্মু। কণ্ঠস্বরটা এতটাই ভারী আর ভয়ঙ্কর ছিল যে ঘরের ভেতর সবাই যেন জমে বরফ হয়ে গেল। আরিয়ান দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো উস্কো খুস্কো, চোখের দৃষ্টিতে যেন দাবানল জ্বলছে। সে ধীর পায়ে ঘরের ভেতর প্রবেশ করলো। ফ্লোরে কাঁচের টুকরোর মাঝে রক্তে ভেসে যাওয়া রোদেশীকে দেখে তার বুকের ভেতরটা যেন কেউ ধারালো অস্ত্র দিয়ে চিড়ে ফেললো। আরিয়ানের পা কাঁপছিল না, কিন্তু তার চোয়াল শক্ত হয়ে আছে। সে কারো দিকে না তাকিয়ে সোজা রোদেশীর কাছে গিয়ে বসলো। রোদেশী তখন ব্যথায় নীল হয়ে গেছে, চোখ দুটো আধা বোঝা। আরিয়ানকে দেখে সে কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে দিয়ে ফিসফিস করে বলল, স্যার, আমি চুরি করিনি। বিশ্বাস করুন স্যার, আমি সত্যিই চোর না। আরিয়ান কোনো কথা বলল না। সে খুব সাবধানে রোদেশীকে নিজের 2 হাতে পাচাকলা করে কোলে তুলে নিল। রোদেশীর রক্তে আরিয়ানের সাদা শার্টটা লাল হয়ে গেল, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে রোদেশীকে খুব যত্ন করে বিছানায় শুয়ে দিল। তারপর নিজের রুমাল দিয়ে রোদেশীর পায়ের গভীর ক্ষতটা চেপে ধরলো যাতে রক্ত পড়া বন্ধ হয়। আরিয়ান, তুই ওকে আদর করে বিছানায় শোয়াচ্ছিস? তুই জানিস ও কি করেছে? ও তানিয়ার হীরের নেকলেস চুরি করেছে। ও
ওর ব্যাগের ভেতর থেকে সেটা পাওয়া গেছে। তানিয়া, তোমার ওই হীরার নেকলেসটার দাম কত? ভাইয়া প্রায় 4 লাখ টাকা। 4 লাখ? আমার স্ত্রীর যদি গয়নার শখ হয় তবে আমি তাকে 40 লাখ টাকার গয়না 1 ঘন্টার মধ্যে কিনে দেওয়ার ক্ষমতা রাখি। ও কেন তোমার ওই সস্তা 4 লাখ টাকার নেকলেস চুরি করতে যাবে? তুই ওকে আড়াল করছিস আরিয়ান, ওর ব্যাগে নেকলেসটা পাওয়া গেছে। ওর ব্যাগে নেকলেসটা পাওয়া গেছে নাকি ওর ব্যাগে নেকলেসটা রাখা হয়েছিল? আম্মু, তুমি কি ভুলে গেছো এই বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে? আমি কি এখন সিকিউরিটি রুম থেকে ফুটেজ বের করে দেখব গত 1 ঘন্টায় রোদসীর রুমে কে কে ঢুকেছিল? আরিয়ানের কথায় তানিয়া এবং নীলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তানিয়ার ঢোক গিলে মাথা নিচু করে ফেললো। আরিয়ান সেটা খেয়াল করলো। তার চোখের দৃষ্টি এবার তানিয়া নীলার দিকে স্থির হলো। আমি জানি রোদসী চুরি করেনি, আর যে এই নোংরা কাজটা করেছে তাকে আমি এই বাড়ি থেকে ঘাট ধরে বের করব না, সোজা পুলিশের হাতে তুলে দেব। ঠিক তখন দরজার কাছে মির্জা সাহেব উপস্থিত হলেন। তার হাতে একটা বাদামি রঙের ফাইল। তিনি দীর্ঘশ্বাস ফেলে রুমের ভেতর অবস্থান দেখলেন। আরিয়ান ঠিকই বলেছে সুরাইয়া, রোদসীর চুরি করার কোনো প্রয়োজন নেই, কারণ রোদসী কোনো ভিখারির মেয়ে নয়। মানে কি বলছো তুমি এসব? আমি আজ সকালে আমার উকিলকে দিয়ে রোদসীর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করিয়েছি। রোদসীর আসল বাবা মানে শফিক আহমেদ একসময় এই শহরের নামকরা বিজনেসম্যান ছিলেন। তার নামে কোটি টাকার সম্পত্তি ছিল, কিন্তু এই নীলার মা হালিমা শফিক সাহেবের অসুস্থতার সুযোগ নিয়ে জাল কাগজের মাধ্যমে সমস্ত সম্পত্তি নিজের আর নীলার নামে করে নিয়েছে। রোদসীকে দিনের পর দিন আটকে রেখে অবহেলা করেছে। আসল চোর তো রোদসী নয়, সুরাইয়া আসল চোর হলো এই নীলা আর ওর মা। এদিকে মির্জা সাহেবের কথা শুনে পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। রোদসী নিজেও অবাক হয়ে ফ্যাল করে তাকিয়ে রইল। সে জানতো তার বাবার কিছু সম্পত্তি ছিল, কিন্তু সেটা যে এত বিশাল আর হালিমা যে এভাবে সব কেড়ে নিয়েছে সেটা তার ধারণার বাইরে ছিল। তুমি আমার বাড়িতে এসে আমার স্ত্রীকে চোর সাজানোর চেষ্টা করছো। তোমার মায়ের সেই জাল কাগজপত্রের খেলা শেষ করার জন্য আমার একটা ফোন কলই যথেষ্ট। তুমি এখনই আমার বাড়ি থেকে বের হবে, নাকি আমি পুলিশ ডাকবো? স্যার, আমাকে মাফ করে দিন, আমি আর কখনো আসবো না। আমি যাচ্ছি। নীলা এক মুহূর্ত দেরি না করে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। তানিয়াও ভয়ে কাচুমুচো হয়ে দাঁড়িয়ে রইল। আরিয়ান এবার তার মায়ের দিকে তাকালো। আম্মু, তুমি আমার জন্মদাত্রী মা, তোমাকে আমি কিছু বলতে পারবো না, কিন্তু আজ তুমি আমার স্ত্রীর গায়ে হাত তুলেছ, তাকে রক্তপাত করিয়েছ। আমি আজন্ম তোমার সম্মান করেছি, কিন্তু আজ তুমি আমার চোখের সামনে থেকে সেই সম্মানটা ধুলোয় মিশিয়ে দিলে। দয়া করে আমার রুম থেকে সবাই বেরিয়ে যাও। আমি আমার স্ত্রীকে নিয়ে একা থাকতে চাই। আরিয়ান, তুই একটা মেয়ের জন্য আমাকে... সুরাইয়া, যথেষ্ট হয়েছে, চলো এখান থেকে। আরিয়ান, চিকিৎসা কর, আমি ডাক্তারকে ফোন দিচ্ছি। মির্জা সাহেব সুরাইয়া বেগম আর তানিয়াকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। দরজাটা ভেতর থেকে লক করে দিল আরিয়ান। রোদেশী তখনও বিছানায় শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ব্যথায় তার শরীর কুকড়ে যাচ্ছে। আরিয়ান ফার্স্ট এড বক্স নিয়ে রোদেশীর পাশে এসে বসলো। পাটা একটু সোজা করো, কাচের টুকরোগুলো বের করতে হবে, একটু ব্যথা লাগবে। স্যার, আমি খুব অশুভ, তাই না? আমি আসার পর থেকে আপনার পরিবারে শুধু অশান্তি হচ্ছে। আপনার মা আপনাকে কত কথা শোনালো আমার জন্য। আমাকে বের করে দিন স্যার, আমি আপনার এই গোছানো জীবনটা নষ্ট করতে চাই না। রোদেশীর কথা শুনে আরিয়ানের হাত থেমে গেল। সে চিমটি দিয়ে খুব সাবধানে রোদেশীর পা থেকে কাচের একটা বড় টুকরো বের করে আনলো। রোদেশী ব্যথায় আরিয়ানের কাঁধ খামচে ধরল। আরিয়ান আলতো করে ডেটল দিয়ে ক্ষতস্থান মুছে দিতে লাগলো। অশুভ কাকে বলে জানো রোদসী? যে মানুষের মনে লোভ থাকে, যে অন্যের ক্ষতি করে আনন্দ পায়। তুমি অশুভ নও, তুমি একটা অবহেলিত ফুল, যাকে সবাই শুধু পিষে মারতে চেয়েছে, কিন্তু আমি তোমাকে পিষে মারার জন্য আনিনি। কিন্তু আপনার মা, উনি তো আমাকে কখনো মেনে নেবেন না। আমার মায়ের মেনে নেওয়া বা না নেওয়ার উপর আমাদের সম্পর্ক নির্ভর করে না। আমি তোমাকে বিয়ে করেছি, আমার মা নয়।
আরিয়ান মলম লাগিয়ে যত্ন করে রোদেশির পায়ে ব্যান্ডেজ বেঁধে দিল। তারপর হাতের কোণে কেটে যাওয়া অংশে মলম লাগাতে লাগলো। রোদেশি মুগ্ধ হয়ে আরিয়ানের মুখের দিকে তাকিয়ে রইল। এত গম্ভীর, এত রাগী একটা মানুষের ভেতরে এত মায়া লুকিয়ে থাকতে পারে, সেটা রোদেশি আজ নিজের চোখে দেখেছে। আরিয়ান ব্যান্ডেজ করা শেষ করে রোদেশির চোখের দিকে তাকালো। রোদেশির চোখে তখন জলের ধারা আর দৃষ্টিতে এক অদ্ভুত নির্ভরতা। আরিয়ান নিজের হাত বাড়িয়ে রোদেশির চোখের পানি মুছে দিল। আমি তোমাকে বলেছিলাম রোদসী, তুমি প্রতিবাদ করতে শেখো। আজ যদি আমি না আসতাম তাহলে কি হতো? তুমি কেন তানিয়ার কথার মুখের উপর জবাব দিলে না? আমি ভয় পেয়েছিলাম, আমি তো গরিব। আবার একই কথা। তুমি গরিব নও রোদসী। আব্বু তো প্রমাণ করেই দিল যে তোমার বাবা কত বড় সম্পত্তির মালিক। আর তাছাড়াও তুমি আরিয়ান মির্জার স্ত্রী। তোমার কোনো কিছুর অভাব নেই, অভাব শুধু তোমার সাহসের। আমার খুব কষ্ট হচ্ছিল স্যার, যখন ওনারা আমাকে চোর বলছিল। আমার মনে হচ্ছিল মরে যাই, কিন্তু আপনি যখন ঢুকলেন আমার মনে হলো আমার পৃথিবীতে আলো ফিরে এসেছে। আপনি আমাকে এত বিশ্বাস করেন। বিশ্বাস করি বলেই তো দায়িত্ব নিয়েছি। আর তুমি যে চুরি করতে পারো না সেটা আমি তোমার চোখ দেখেই বুঝতে পারি। তোমার এই চোখ দুটো বড় মায়াবী রোদসী। এই চোখে লোভ নেই, শুধু একরাশ অভিমান জমে আছে। আরিয়ান কথায় রোদেশির বুকের ভেতর একটা অজানা শিহরণ খেলে গেল। সে আরিয়ানের চোখের দিকে তাকিয়ে যেন হারিয়ে গেল। মানুষটার প্রতি তার যে ভয় ছিল সেটা কখন যেন গভীর এক শ্রদ্ধায় আর ভালো লাগায় পরিণত হয়েছে, রোদেশি নিজেই জানে না। আরিয়ান ধীরে ধীরে রোদেশির মাথার কাছে এগিয়ে আসলো। রোদেশি নিঃশ্বাস বন্ধ করে ফেলল। আরিয়ান আনন্দ করে রোদেশির কপালে ঠোঁট ছুঁয়ে দীর্ঘ একটা চুমু আঁকলো। রোদেশির চোখ বন্ধ করে ফেলল। ব্যথার মাঝেও তার বুকের ভেতর এক অদ্ভুত শান্তির বাতাস বয়ে গেল। আজ থেকে তুমি আর একা নও রোদসী। তোমার সব অভিমান, সব কষ্ট, সব ব্যথা আজ থেকে আমার। আমি থাকতে তোমার চোখের এক ফোঁটা পানিও কাউকে ঝরাতে দেব না। আপনি এত ভালো কেন? আমার মনে হয় আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন নয়, এটাই সত্যি। এখন চুপচাপ ঘুমাও। ডাক্তার এসে তোমাকে একটা পেইন কিলার ইনজেকশন দিয়ে যাবে। আমি তোমার পাশেই আছি। রোদেশি আরিয়ানের একটা হাত শক্ত করে ধরে বুকের কাছে জড়িয়ে রাখলো। আরিয়ান কোনো বাধা দিল না, বরং অন্য হাত দিয়ে রোদেশির মাথায় বিলিকিতে দিতে লাগলো। রোদেশির মনে হলো জীবনের সমস্ত ঝড় যেন এই মানুষটার বুকের ভেতরে সে শান্ত হয়ে যায়। সে পরম নিশ্চিন্তে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। আর আরিয়ান নির্নিমে দৃষ্টিতে তাকিয়ে রইল তার এই পিচ্চি বউটার দিকে, যার জন্য সে আজ নিজের পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ভালোবাসার এক নতুন নীরব অধ্যায় যেন আজ থেকেই শুরু হলো। এদিকে ক্যাফের একটি নির্জন টেবিলে মুখোমুখি বসে আছে জেবা এবং তার ভাই সাদমান। সাদমানের ঠোঁটে একটা কুটিল হাসি, আর জেবার চোখে আরিয়ানকে না পাওয়ার তীব্র আক্রোশ। সাদমান একটা খাম জেবার দিকে এগিয়ে দিল। এই নে, তোর কাজ হয়ে গেছে। আরিয়ান মির্জার এই বস্তির বইয়ের এবার আসলে বেরিয়ে আসবে। তুমি শিওর তো সাদমান? আরিয়ান কিন্তু খুব বুদ্ধিমান, ও সহজে কিছু বিশ্বাস করতে চায় না। আর এই বোকা মেয়ে, এখানে এমন প্রমাণ আছে যে আরিয়ানের নিজের চোখকেও অবিশ্বাস করার উপায় নেই। রোদসির ওই লোভী সৎমা হালিমার সাথে আমি ডিল করেছি। হালিমাকে 10 লাখ টাকা দেখার লোভ দেখিয়ে একটা অডিও রেকর্ড করেছি। হালিমা নিজের মুখে বলেছে যে রোদাসিকে আরিয়ানের বাড়িতে পাঠানো হয়েছে সম্পত্তির পেপার চুরি করার জন্য। আর এই দেখ আরিয়ানের সই করা ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার। এটা তুই পেলি কোথায়? আরিয়ানের স্টাডি রুম থেকে সরিয়েছে স্বয়ং তোর ওই আদরের আরিয়ানের কাজের লোক। টাকার কাছে সবাই বিক্রি হয় রে যেবা। তুই শুধু আজ কলেজে গিয়ে এই খামটা আরিয়ানের হাতে দিবি, তারপর দেখবি ওই পিচ্চি মেয়েটাকে আরিয়ান কিভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। জেবা খামটা হাতে নিয়ে বাঁকা হাসলো। তার চোখে এখন প্রতিশোধের আগুন। দুপুরবেলা কলেজের প্রিন্সিপালের রুম থেকে মাত্রই বের হয়েছে আরিয়ান। তার মনটা আজ বেশ ফুরফুরে। রোদেশির পায়ের ক্ষতটা এখন কিছুটা শুকিয়েছে। মেয়েটা আজ নিজের হাতে তার জন্য টিফিন বানিয়ে দিয়েছে। আরিয়ান নিজের কেবিনে ঢুকে টিফিন বক্সটা খুলতে যাবে, ঠিক তখনই দরজা কড়া নাড়ল জেবা। মে আই কাম ইন আরিয়ান? জেবা, আমি এখন একটু ব্যস্ত। কি চাই তোমার? তুমি ব্যস্ত আমি জানি, কিন্তু তুমি যে অন্ধবিশ্বাস নিয়ে একটা কালসাপ নিজের ঘরে পুষছো সেটা তোমার জানা দরকার। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ জেবা।
তুমি কার সম্পর্কে কথা বলছো আশা করি তোমার খেয়াল আছে। রোদসী আমার স্ত্রী। স্ত্রী? যে স্ত্রী তোমার টাকার লোভে নিজের সৎমার সাথে মিলে তোমার স্টাডি রুম থেকে ব্যাংকে স্ট্যাম্প পেপার চুরি করতে পারে, সে তোমার স্ত্রী? আরিয়ান থমকে গেল। স্ট্যাম্প পেপারের কথা জেবা কিভাবে জানলো? আরিয়ান জেবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। জেবা খামটা আরিয়ানের ডেস্কের উপর ছুঁড়ে মারলো। নিজের চোখেই দেখো আরিয়ান, এই পেপারস গুলো তোমার ড্রয়ারে থাকার কথা, তাই না? কিন্তু এগুলো গত রাতে রোদসীর সৎমা হামিলার হাত থেকে আমার ভাই সাদনান উদ্ধার করেছে। আর সাথে ওই অডিও রেকর্ডটাও শোনো। আরিয়ান খামটা খুলে দেখলো সত্যি তার সিগনেচার করা ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার। তার হাত কিছুটা কেঁপে উঠল। সে জেবার ফোন থেকে প্লে করা অডিওটা শুনতে লাগলো। হালিমার কণ্ঠ। আরে ভাই, রাদুসী আমার মাইয়া, আমি শিখা পড়ায় পাঠাইছি ওরে। মাস্টার সাহেবের অনেক টাকা, কান্নাকাটির নাটক কইরা ঘরে ঢুকছে। স্ট্যাম্প পেপার তো চুরি করছে, আস্তে আস্তে পুরা বাড়ি আমার নামে লেখা নিবে। আপনি শুধু আমার 10 লাখ টাকা দিয়া দেন। অডিওটা শোনার পর আরিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। তার চোখের মনি স্থির, কপালের রগগুলো ফুলে উঠেছে। সে কোনো কথা না বলে টিফিন বক্সটা এক ঝটকায় ডাস্টবিনে ফেলে দিল। যেবা মুচকি হেসে কেবিন থেকে বেরিয়ে গেল। সন্ধ্যা নেমে এসেছে। আরিয়ানের বিশাল ড্রয়িং রুমে পিনপতন নিস্তব্ধতা। রোদসী ড্রয়িং রুমের সোফায় বসে আরিয়ানের জন্য অপেক্ষা করছে। তার পায়ের ব্যথাটা এখনো আছে, ঘুরিয়ে হাঁটতে হয়। হঠাৎ সদর দরজা সজোরে খুলে ভেতরে প্রবেশ করলো আরিয়ান। তার চোখগুলো জবা ফুলের মতো লাল। আপনি এসেছেন? এত দেরি হলো যে আজ? আমি তো আপনার জন্য। রদসীর কথা শেষ হওয়ার আগে আরিয়ান সজোরে রদসীর হাতটা চেপে ধরল। রদসী ব্যথায় আর্তনাদ করে উঠল। স্যার, ব্যথা লাগছে। কি করছেন? ব্যথা লাগছে? সত্যি ব্যথা লাগছে নাকি এটাও তোমার ওই মাস্টার প্ল্যানের কোনো অংশ? মাস্টার প্ল্যান? আপনি এসব কি বলছেন? আরিয়ান খামটা রদসীর মুখের উপর ছুঁড়ে মারল। স্ট্যাম্প পেপারগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল। ড্রয়িং রুমের আওয়াজ শুনে সুরাইয়া বেগম এবং তানিয়াও বেরিয়ে এলেন। এই পেপারগুলো চেনো রোদসী? এগুলো আমার স্টাডি রুমে লকারে ছিল। এগুলো হালিমার কাছে কিভাবে গেল? আমি জানি না স্যার, আমি তো আপনার স্টাডি রুমে কখনোই যাইনি। আম্মুর কাছে এগুলো কিভাবে যাবে? আম্মু? এখনো ওই লোভী মহিলাটাকে আম্মু ডাকছো? বাহ, কি নিখুঁত অভিনয় তোমার। যেদিন তোমাকে ওই মাতালটার হাত থেকে বাঁচিয়েছিলাম সেদিন তোমার ওই কান্না, ওই অসহায়ত্ব সব নাটক ছিল, তাই না? সম্পত্তির লোভে তুমি আর তোমার মা মিলে আমাকে ফাঁদে ফেলেছো। আরিয়ানের প্রতিটা শব্দ রোদসীর বুকে হাতুড়ির মতো আঘাত করতে লাগলো। তার চোখের সামনে পৃথিবীটা যেন দুলতে শুরু করেছে। এই মানুষটা যাকে সে দেবতার মতো বিশ্বাস করতে শুরু করেছিল, যার বুকে মাথা রেখে সে জীবনের সব কষ্ট ভুলে গিয়েছিল, আজ সে তাকে সম্পত্তির লোভে বলছে। রোদসীর চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আপনি সত্যিই ভাবছেন আমি টাকার জন্য আপনার সাথে এই নাটক করেছি? ভাবার কি আছে? প্রমাণ তো আমার সামনে। হালিমার নিজের মুখের অডিও আমি শুনেছি। সে নিজে স্বীকার করেছে যে তুমি এগুলো চুরি করে তার কাছে পাঠিয়েছ। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম রোদসী, নিজের মায়ের বিরুদ্ধে গিয়ে তোমাকে আগলে রেখেছিলাম, আর তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে। আমি তো আগেই বলেছিলাম আরিয়ান, এই ছোট লোকের মেয়েগুলোর চোখে শুধু টাকা থাকে। তুই আমার কথা শুনিসনি। সেদিন তানিয়ার নেকলেসটা ওই চুরি করেছিল, তুই শুধু শুধু তানিয়াকে বকা দিলি। এদিকে রোদসী কোনো কথা বলল না। সে মাথা নিচু করে শুধু ফ্লোরে পড়ে থাকা পেপারগুলোর দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা যেন কে ধারালো কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কাটছে। সে কি চিৎকার করে বলবে যে সে নির্দোষ? সে কি প্রমাণ খুঁজবে? না, রাদসীর অভিমান তার অস্তিত্বকে গ্রাস করে নিল। যে স্বামী তার চোখের ভাষা পড়তে পারে না, তাকে হাজার প্রমাণ দিয়েও ভালোবাসা পাওয়া যায় না। রোদসী খুব ধীর পায়ে আরিয়ানের দিকে এগিয়ে গেল। সে আরিয়ানের চোখের দিকে সোজা তাকালো। সে মায়াবী চোখে আজ কোনো ভয় নেই, আজ এক তীব্র জমাট বাঁধা অভিমান আর বুক ফাটা কষ্ট। হ্যাঁ, আমি চুরি করেছি। রোদসীর মুখে এই কথা শুনে আরিয়ান চমকে উঠল। তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে আশা করেছিল রোদসী কাঁদবে, তার পা জড়িয়ে ধরবে, বলবে সে নির্দোষ। কিন্তু রোদসী এত শান্ত কেন? তুমি স্বীকার করছো? হ্যাঁ, স্বীকার করছি। আমি একটা লোভী বস্তির মেয়ে।
আমি আপনার সম্পত্তি চুরি করার জন্যই ওই বিয়ে করার নাটকটা করেছিলাম। আমার মায়ের সাথে আমার চুক্তি ছিল, সব তো আপনি জেনে গেছেন, আর তো লুকানোর কিছু নেই। রোদসী কথাগুলো এমনভাবে বলছিল যেন তার ভেতর কোনো প্রাণ নেই, সে একটা রোবট। আরিয়ান রাগে কাঁপতে লাগলো। সে রোদসীর কাঁধ দুটো শক্ত করে চেপে ধরলো। তুমি এত সহজে কথাগুলো বলে দিলে রোদসী? তোমার একটু বাদলো না? আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম তুমি জানো না? ভালোবাসা? যে ভালোবাসা একটা অডিও আর কয়েকটা কাগজের টুকরোর উপর নির্ভর করে, সেই ভালোবাসার কোনো প্রয়োজন আমার নেই স্যার। আপনি আমাকে আশ্রয় দিয়েছিলেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ, কিন্তু আমার চরিত্র নিয়ে যখন আপনি নিজেই প্রশ্ন তুলছেন, তখন আমার আর কোনো কৈফিয়ত দেওয়ার নেই। এদিকে রোদসী আরিয়ানের হাত দুটো নিজের কাঁধ থেকে আলতো করে সরিয়ে দিল। তারপর সে ধীর পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। আরিয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার রাগের আগুনে যেন কেউ এক বালতি বরফ জল ঢেলে দিয়েছে। রোদসীর শান্ত কণ্ঠ আর অদ্ভুত নীরবতা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। দেখলি তো আরিয়ান, নিজের মুখেই স্বীকার করলো মেয়েটা। আজই ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। চুপ করো আম্মু, জাস্ট শাট আপ। কেউ একটা কথা বলবে না। আরিয়ান রাগে সোফায় লাথি মেরে নিজের স্টাডি রুমে ঢুকে দরজা আটকে দিল। কিছুক্ষণ পর রোদসী একটা ছোট্ট ব্যাগ হাতে নিয়ে নিচে নেমে আসলো। ব্যাগে তার শুধু সেই পুরনো লাল শাড়িটা আর দুটো সাধারণ জামা। আরিয়ানের দেয়া কোনো দামি কাপড় সে নেয়নি। কিরে, কোথায় চললি? বাড়ি থেকে বের হচ্ছিস? ভালোই হলো, আপদ বিদায় হলো। আমার যাওয়ার কোনো জায়গা নেই আম্মু, আর আপনার ছেলেই বলেছেন আমি ওনার স্ত্রী। উনি না বলা পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে যাব না। তবে আমি ওনার ঘরেও আর থাকবো না। আপনাদের বাড়ির পেছনে যে স্টোর রুমটা আছে, আমি ওখানেই থাকবো। স্টোর রুমে? ওই ধুলোবালির মাঝে ইঁদুর তেলাপোকার সাথে থাকবি তুই? যার মনের ভেতর এত বড় অবিশ্বাস, তার রাজপ্রাসাদে থাকার চেয়ে ধুলোবালির স্টোর রুম অনেক ভালো। এদিকে রোদসী আর কারো কথার উত্তর না দিয়ে সোজা বাড়ির পেছনের অন্ধকার স্বেচ্ছিতে স্টোর রুমের দিকে চলে গেল। স্টোর রুমটা অনেকদিন পরিষ্কার করা হয় না। চারদিকে মাকড়সা জাল, ধুলা, একটা ভাঙা চৌকি ছাড়া আর কিছু নেই। রোদসী সে চৌকির উপর নিজের ব্যাগটা রেখে ফ্লোরে বসে পড়ল। এতক্ষণ যে কান্নাটা সে আটকে রেখেছিল, এবার সেটা বাঁধ ভেঙে বেরিয়ে আসলো। রোদসী হাঁটুতে মুখ গুজে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। তার পায়ের ক্ষতটা আবার রক্ত জমাট বেঁধে টনটন করছে, কিন্তু মনের ব্যথার কাছে শরীরের এই ব্যথা কিছুই না। রাত গভীর হলো, বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আরিয়ান নিজের বিশাল বিছানায় একা শুয়ে ছটফট করছে। তার চোখের সামনে বারবার রোদসীর সে শান্ত অভিমানী মুখটা ভেসে উঠছে। রোদসীর বলা কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হচ্ছে। যে ভালোবাসা একটা অডিওর উপর নির্ভর করে। আরিয়ান উঠে বসলো। সে জানে যেবার দেয়া প্রমাণগুলো জোরালো, কিন্তু তার মন মানতে চাইছে না। রোদসীর ওই মায়াবী চোখ দুটো কখনো মিথ্যা বলতে পারে না। আরিয়ান রুম থেকে বেরিয়ে নিচে আসলো। পুরো বাড়ি নিস্তব্ধ। সে ফাহাদের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় ফাহাদের গলা শুনতে পেল। হ্যাঁ ভাই, আমি দেখেছি সেন্টার রুমে ভাবি আছে, কিন্তু ভাইয়া যা রেগে আছে আমি তো সাহস করে কিছু বলতে পারছি না। ভাবির তো এমনিতে জ্বর ছিল, তার উপর সেন্টার রুমের যা অবস্থা। ফাহাদের কথা শুনে আরিয়ানের বুকের ভেতরটা ধক করে উঠল। রোদসী স্টোর রুমে এই ঠান্ডায়? আরিয়ান এক মুহূর্ত দেরি করলো না। সে দৌড়ে বাড়ির পেছনের দিকে স্টোর রুমের কাছে গেল। স্টোর রুমের দরজাটা ভেরানো ছিল। আরিয়ান দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরের ভ্যাপসা গন্ধ আর অন্ধকারে তার দম বন্ধ হয়ে আসার উপক্রম। সে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখলো ভাঙা চৌকির এক কোনায় রোদসী গুটিসুটি মেরে পড়ে আছে। মেয়েটার শরীর থরথর করে কাঁপছে। রোদসী? আরিয়ান দৌড়ে গিয়ে রোদসীর পাশে বসলো। সে রোদসীর কপালে হাত রাখতেই আটকে উঠল। রোদসীর শরীর জ্বরে পড়ে যাচ্ছে, একদম আগুনের মতো গরম। মেয়েটার শ্বাস প্রশ্বাস খুব দ্রুত চলছে। রোদসী, চোখ খোলো। রোদসী, তাকাও আমার দিকে। আমাকে তাড়িয়ে দেবেন না স্যার, আমি চুরি করিনি। আমি সত্যি আপনার কোনো ক্ষতি করতে চাইনি। রোদসীর এই অসংলগ্ন কথাগুলো শুনে আরিয়ান চোখ ফেটে জল বেরিয়ে আসলো। যে মানুষটা কখনো কাঁদে না, যার পাথরের মতো হৃদয়, সে আরিয়ানের গলা পেয়ে আজ অঝরে পানি ছুটছে। সে বুঝতে পারল সে কত বড় ভুল করেছে।
যেবার ফাঁদে পা দিয়ে সে নিজের সবচেয়ে পবিত্র জিনিসটাকে কষ্ট দিয়েছে। আমি জানি রোদসী, আমি জানি তুমি কিছু করনি। আমাকে মাফ করে দাও। আমার মতো একটা পশুর তোমার মতো একটা দেবীকে ভালোবাসার কোনো যোগ্যতা নেই। আরিয়ান রোদসীকে পাচাকলা করে কোলে তুলে নিল। রোদসীর মাথাটা আরিয়ানের বুকের ওপর ঢলে পড়ল। আরিয়ান দ্রুত পায়ে তাকে নিয়ে নিজের রুমে আসলো। রোদসীকে বিছানায় শুয়ে দিয়ে সে কাঁপা কাঁপা হাতে ড্রয়ার থেকে থার্মোমিটার বের করলো। জ্বর 104 ডিগ্রি। আরিয়ান সাথে সাথে ডাক্তারকে ফোন করলো। তারপর সে জলপট্টি নিয়ে রোদসীর কপালে দিতে লাগলো। সারা রাত আরিয়ান এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করেনি। সে রোদসীর হাতটা নিজের 2 হাতের মাঝে শক্ত করে ধরে ফ্লোরে বসে রইল। রোদসী জ্বরের ঘরে বারবার কেঁপে উঠছে আর আরিয়ানের হাতটা খামচে ধরছে। আপনি আমাকে বিশ্বাস করেন না, আপনি আমাকে খারাপ ভাবেন। আমি চলে যাব, অনেক দূরে চলে যাব। কোথাও যেতে দেব না তোমাকে। তুমি আমার শ্বাস রোদসী। আমি মরে গেলেও তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দেব না। তুমি শুধু একবার সুস্থ হয়ে ওঠো, আমি দুনিয়ার সব প্রমাণ তোমার পায়ের কাছে এনে মিথ্যে প্রমাণ করে দেব। এদিকে ভোরের আলো যখন ফুটতে শুরু করেছে তখন রোদসীর জ্বরটা কিছুটা কমলো। সে খুব ধীর গতিতে চোখ মেলে তাকালো। সে দেখলো আরিয়ান তার বিছানার পাশে ফ্লোরে বসে আছে। মানুষটার চোখ দুটো লাল, সারা রাত জাগার ক্লান্তিতে মুখটা ফ্যাকাশে। আরিয়ানের এক হাত দিয়ে রোদসীর হাতটা শক্ত করে ধরা আর অন্য হাত রোদসীর কপালের উপর রাখা। রোদসী একটু নড়তে আরিয়ানের ঘোর কাটলো। সে রোদসীর দিকে তাকালো। দুজনের চোখাচোখি হলো। দীর্ঘ একটা নীরবতা। কেউ কোনো কথা বলছে না, কিন্তু তাদের চোখের ভাষা হাজারটা না বলা কথা বলে দিচ্ছে। আরিয়ানের চোখে তীব্র অনুশোচনার বুক ফাটা ভালোবাসা, আর রোদসীর চোখে সেই জমাট বাঁধা অভিমান। কষ্ট হচ্ছে খুব? আপনি আমার ঘরে কেন? আমি তো স্টোর রুমে ছিলাম। রোদসী, প্লিজ আমাকে আর শাস্তি দিও না। আমি ভুল করেছি। আমি বুঝতে পারিনি জেবা আর হালিমার ওই নোংরা চক্রান্তটা। আমি বিশ্রাম নেব স্যার। আপনি আপনার স্টাডি রুমে গিয়ে সম্পত্তির পেপারসগুলো পাহারা দিন। আমি তো চোর, কখন আবার কি চুরি করে নেই। রোদসীর কথাগুলো আরিয়ানের বুকে তীরের মতো বিঁধল। সে বুঝতে পারল শারীরিক জ্বরের চেয়ে রোদসীর মনের জ্বরটা অনেক বেশি। এই অভিমানের পাহাড় ভাঙা এত সহজ হবে না। আরিয়ান কোনো কথা না বলে শুধু রোদসীর কপালে একটা দীর্ঘ আলতো চুমু খেলো। তুমি রেস্ট নাও, আমি আসছি। আরিয়ান রুম থেকে বেরিয়ে গেল। তার চোখের দৃষ্টি এখন আবার সে আগের মতো ভয়ঙ্কর শীতল। যে বা যারা তার এই পিচ্ছি বউটার চোখের জলের কারণ হয়েছে, আজ তাদের কারণেই সে ছাড়বে না। আজ তাদের কাউকেই সে ছাড়বে না। শুরু হতে চলেছে এক ভয়ঙ্কর বদলার খেলা, আর তার মাঝে লুকিয়ে থাকা এক শুদ্ধতম ভালোবাসার জয়। এদিকে সকালে আকাশটা আজ ভীষণ থমথমে। কালো মেঘে ঢেকে আছে চারপাশ। আরিয়ানের স্টাডি রুমের দরজা ভেতর থেকে বন্ধ। সারা রাত সে রোদসীর শিউরে বসে কাটিয়েছে। ভোরের দিকে রোদসীর জ্বর কিছুটা কমলে সে সোজা স্টাডি রুমে চলে আসে। তার মাথায় এখন শুধু একটা জিনিসই ঘুরছে, রোদসীর চোখের এই জমাট বাঁধা অভিমান। আরিয়ান তার বন্ধু এবং পুলিশ অফিসার ইমরানকে ফোন করলো। ইমরান, আমি তোকে কিছু ডিটেলস পাঠাচ্ছি। জেবা আর সাদমানের পাস্ট কল রেকর্ডস আর রোদসীর সৎমা হালিমার ব্যাংক স্টেটমেন্ট। আমার এক্ষুনি সব ক্লিয়ারেন্স চাই। দোস্ত, তুই শান্ত হ, আমি দেখছি। তুই কি কিছু সন্দেহ করছিস? সন্দেহ না ইমরান, আমি নিশ্চিত ওরা আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার সবচেয়ে দামি জিনিসটায় আঘাত করেছে। আমি ওদের কাউকে ছাড়বো না। তুই ফোর্স নিয়ে হালিমার বস্তিতে যা, আমি আসছি। আরিয়ান ফোনটা কেটে দিয়ে বেরিয়ে আসলো। ঠিক তখন সে দেখলো জেবা ড্রয়িং রুমে বসে আছে। সুরাইয়া বেগমের সাথে হাসি মুখে চা খাচ্ছে। আরিয়ানের চাচা জালাল সাহেবও সেখানে উপস্থিত। আরিয়ানকে দেখে জেবা উঠে দাঁড়ালো। গুড মর্নিং আরিয়ান। রোদসী, কেমন আছো? কাল শুনলাম ওর নাকি খুব জ্বর। আসলে চুরি ধরা পড়লে ভয় তো একটু লাগবেই, তাই না? আরিয়ান কোনো কথা না বলে ধীর পায়ে জেবার দিকে এগিয়ে গেল। তার নীরবতা দেখে ড্রয়িং রুমের সবাই কিছুটা অবাক হলো। আরিয়ান জেবার ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখের দৃষ্টি এতটাই ভয়ঙ্কর ছিল যে জেবা এক পা পিছিয়ে গেল। তুমি আমার বাড়িতে এসে আমার স্ত্রীর নামে কথা বলার সাহস কোথায় পাচ্ছ জেবা? আরিয়ান, আমি তো সত্যি কথাই বলছি। কাল তো তুমি নিজেই দেখলে। কি দেখলাম আমি? কয়েকটা কাগজ আর একটা বানানো অডিও।
তুমি ভেবেছো আরিয়ান মির্জা এত বোকা যে তোমার এই সস্তা চালে পা দেবে? আরিয়ান, তুই জেবার সাথে এভাবে কথা বলছিস কেন? ও তো আমাদের চোখ খুলে দিয়েছে। ওই বস্তির মেয়ে যে লোভী সেটা প্রমাণিত। প্রমাণিত? আম্মু, তুমিও এই ফাঁদে পা দিলে? ঠিক আছে, প্রমাণ যখন দেখতেই চাও তাহলে আসল প্রমাণটাই দেখো। আরিয়ান পকেট থেকে তার ফোনটা বের করে ড্রয়িং রুমের স্মার্ট টিভির সাথে কানেক্ট করলো। টিভিতে একটা ভিডিও প্লে হলো। ভিডিওতে দেখা যাচ্ছে হালিমার বস্তির ঘর। ইমরান এবং আরো কয়েকজন পুলিশ হালিমাকে জেরা করছে। হালিমা ভয়ে কাঁপতে কাঁপতে সব সত্যি বলে দিচ্ছে। হালিমার কণ্ঠ, স্যার আমারে ছাইরা দেন, আমি কিছু করি নাই। ওই জেবা ম্যাডাম আর সাদমান আয়েশা আমারে 10 লাখ টাকা দিছিল। ওরা বলছিল একটা অডিও রেকর্ড কইরা দিতে, যেটাতে আমি কোমর ও দোষী পেপার চুরি করছে। আর এই পেপারগুলো তো সাদমান নিজে চুরি করাইছে এই বাড়ির কাজের লোক দিয়া। আমি তো শুধু টাকার লোভে ম্যাডামের কথায় সায় দিছিলাম। আমারে মাফ করে দেন স্যার। আর আর জালাল সাহেবও এটার লগে জড়িত। উনি সাদমানের বুদ্ধি দিছিল কেমনে পেপার সরাইতে হইব। ভিডিওটা শেষ হতে পুরো ড্রয়িং রুমে কবরের মতো নীরবতা নেমে আসলো। সুরাইয়া বেগমের মুখ ফ্যাকাশে হয়ে গেছে, তানিয়া ভয় কাঁপছে। জালাল সাহেবের কপালে বিন্দু বিন্দু ঘাম ঝলতে শুরু করেছে। জেবা তো ভয়ে পাথর হয়ে গেছে। আরিয়ান, এই মহিলা মিথ্যা বলছে। আমি তো তোর আপন চাচা। আমি কেন এমন করব? আপন চাচা? সম্পত্তির লোভে তুমি আমার স্ত্রীর গায়ে চোরের তকমা লাগিয়েছ। তুমি জানো না আমি কে? তুমি আর ওই জেবা মিলে আমার রোদসীর নামে মিথ্যা অপবাদ দিয়েছ, যার কারণে আজ সে জ্বরে পড়ছে। আরিয়ান, ছাড় আমাকে, আমি বড়। চুপ, একদম চুপ। ইমরান অলরেডি সাদমান আর হালিমাকে অ্যারেস্ট করেছে। পুলিশ আসছে তোমাকে আর এই জেবাকে নিয়ে যেতে। আরিয়ান প্লিজ, আমি তোমাকে ভালোবাসতাম। আমি শুধু ওই মেয়েটাকে তোমার জীবন থেকে সরাতে চেয়েছিলাম। আমাকে জেলে দিও না প্লিজ। ভালোবাসা? এটাকে তুমি ভালোবাসা বলো? তুমি একটা সাইকোপ্যাথ। গেট আউট। পুলিশ তোমাকে রাস্তা থেকে তুলবে। আমার বাড়ির ফ্লোর তোমার নোংরা পায়ে অপবিত্র করবে না। বেরো এখান থেকে। জেবা জালাল সাহেব মাথা নিচু করে অপমানিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সুরাইয়া বেগম সোফায় থপ করে বসে পড়লেন। তার চোখে এখন অনুশোচনার জল। আরিয়ান, আমাকে মাফ করে দে বাবা। আমি ওই জেবার কথা বিশ্বাস করে রোদসীকে এত কষ্ট দিলাম। ও কাল কতকবার বলল ও চুরি করেনি, আমি শুনিনি। আমি খুব বড় পাপ করেছি। আম্মু, তুমি শুধু ওকে কষ্ট দাওনি, তুমি ওর আত্মসম্মানে আঘাত করেছ। আর আমি তো ওর স্বামী। আমি কিভাবে পারলাম ওকে 1 সেকেন্ডের জন্য হলেও অবিশ্বাস করতে? এই পাপের কোনো ক্ষমা নেই। এদিকে আরিয়ান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দৌড়ে সোজা দোতলায় নিজের রুমের দিকে গেল। রুমে ঢুকে সে দেখলো রোদেশী বিছানায় নেই। তার বুকটা ধক করে উঠল। সে ওয়াশরুম, ব্যালকনি সবখানে খুঁজলো, রোদেশী কোথাও নেই। আরিয়ান পাগলের মতো নিচে নামতে যাবে, ঠিক তখনই সে দেখলো স্টোর রুমের দরজাটা খোলা। সে দৌড়ে স্টোর রুমে গেল। সেখানে রোদেশী তার সেই পুরনো লাল শাড়িটা পরে ফ্লোরে বসে নিজের ছোট্ট ব্যাগটা গোছাচ্ছে। মেয়েটার মুখ ফ্যাকাশে, জ্বরের দুর্বলতায় হাত কাঁপছে। রোদসী, এসব কি করছো তুমি? ব্যাগ গোছাচ্ছি স্যার, আমি চলে যাব। কোথায় যাবে? তোমার জ্বর এখনো কমেনি। আর আমি তো সব সত্যি জেনে গেছি। জেবা, হালিমা, জালাল চাচা সবার পর্দা ফাঁস হয়ে গেছে। পুলিশ ওদের অ্যারেস্ট করেছে। আম্মুও নিজের ভুল বুঝতে পেরেছে। তোমাকে আর কেউ কিছু বলবে না। প্লিজ আমার রুমে চলো। সত্যিটা তো আপনি জেনেছেন প্রমাণ পাওয়ার পর, তাই না স্যার? রোদেশীর এই একটা কথা আরিয়ানের বুকের ভেতর তীরের মতো বিঁধল। আরিয়ান থমকে গেল। জেবা ম্যাম যখন প্রমাণ এনেছিলেন তখন তো আপনি 1 সেকেন্ডও ভাবেননি যে আপনার এই পিচ্চি স্টুডেন্টটা এমন করতে পারে কিনা। আপনি তো সোজা এসে আমার দিকে কাগজগুলো ছুঁড়ে মেরেছিলেন। আপনি তো আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেননি। আমি ভুল করেছি রোদসী। আমি রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তুমি আমাকে যে শাস্তি দিতে চাও দাও, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না। আমি মরে যাব রোদসী। আপনি মারবেন কেন? আপনি তো বিশাল এক সাম্রাজ্যের রাজা, আর আমি তো একটা রাস্তার মেয়ে। আমার তো কোনো আত্মসম্মান থাকতে নেই, তাই না? আপনাদের যখন ইচ্ছে হবে আমাকে বুকে টেনে নেবেন, আর যখন সন্দেহ হবে তখন ঘাট ধাক্কা দিয়ে স্টোর রুমে পাঠিয়ে দেবেন। রোদসী, প্লিজ এমন করে বলো না। আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি। আরিয়ান সত্যি সত্যি রোদেশীর পা ধরতে গেলে রোদেশী পিছিয়ে গেল।
তার চোখের দৃষ্টিতে এক জমাট বাঁধা কষ্ট। আপনি আমার শিক্ষক স্যার, আমার স্বামী। আপনি পা ধরলে আমার পাপ হবে, কিন্তু আমি আর এই দম বন্ধ করা রাজপ্রাসাদে থাকতে পারবো না। আমি আপনাদের এই উঁচু স্তরের মানুষগুলোর নোংরা খেলা বুঝতে পারি না। আমি বড্ড সাধারণ, আমাকে মুক্তি দিন। না, আমি তোমাকে কোনো মুক্তি দেব না। তুমি আমার স্ত্রী, তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না। আপনি জোর করতে পারেন, আপনার তো অনেক ক্ষমতা, কিন্তু জোর করে আপনি আমার শরীরটা আটকে রাখতে পারবেন, আমার মনটা আর কখনো পারবেন না। এদিকে রোদেশের কথায় আরিয়ান স্তব্ধ হয়ে গেল। মেয়েটার এত অভিমান! আরিয়ানের মনে হলো কেউ যেন তার শ্বাসটা কেড়ে নিচ্ছে। রোদেশে ব্যাগটা হাতে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে স্টোর রুম থেকে বেরিয়ে আসলো। আরিয়ান ফ্লোরে বসে ফ্যাল করে তাকিয়ে রইল। সে কি করবে বুঝতে পারছে না। রোদেশী ড্রয়িং রুমে পার হয়ে মেইন গেটের দিকে এগোতে লাগলো। সুরাইয়া বেগম দৌড়ে এসে রোদেশীর পথ আটকালেন। মা রোদসী, আমাকে ক্ষমা করে দে, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তুই যাস না মা, আরিয়ান মরে যাবে তোকে ছাড়া। আম্মু, আপনি তো আমাকে এই বাড়িতে এক মুহূর্ত দেখতে চাননি। আজ প্রমাণ পেয়েছেন বলে আমি ভালো হয়ে গেলাম। কাল যদি আবার কেউ কোনো প্রমাণ নিয়ে আসে, তখন তো আপনি আবার আমাকে চোর বলবেন। আমি গরিব হতে পারি আম্মু, কিন্তু আমারও একটা মন আছে, যে মনটা আজ মরে গেছে। এদিকে রোদেশী আর কারো কথার উত্তর না দিয়ে মেন গেট দিয়ে বেরিয়ে গেল। বাইরে তখন হালকা বৃষ্টি শুরু হয়েছে। আরিয়ান স্টোর রুম থেকে বেরিয়ে পাগলের মতো রোদেশীর পিছু পিছু ছুটল। রোদসী দাঁড়াও। এদিকে রোদেশী গেট পার হয়ে রাস্তার দিকে হাঁটছে। তার পায়ের ব্যথা, সে ঠিকমতো হাঁটতে পারছে না, তাও সে থামছে না। আরিয়ান দৌড়ে গিয়ে রোদেশীর সামনে দাঁড়ালো। তুমি এত জেদ কেন করছো? তোমার শরীর খারাপ, চলো ভেতরে চলো। পথ ছাড়ুন স্যার, আমি আপনার সাথে আর কোথাও যাব না। আরিয়ান কিছু বলতে যাবে, ঠিক তখনই একটা কালো রঙের ভ্যান দ্রুত গতিতে এসে তাদের সামনে ব্রেক কষল। ভ্যান থেকে 4 জন মুখ ঢাকা গুন্ডা হাতে ধারালো রামদা এবং ছুরি নিয়ে নেমে আসলো। জালাল সাহেব পুলিশ আসার আগে পালিয়েছে এবং শেষ চাল হিসেবে আরিয়ানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য এই ভাড়াটে খুনিদের পাঠিয়েছে। ওই তো আরিয়ান, জালাল ভাই বলছে ওরে আজ জানে মাইরা ফেলতে, কোপা ওরে। এদিকে আরিয়ান রোদেশীকে এক ছটকায় নিজের পেছনে আড়াল করে দাঁড়ালো। তার খালি হাত, কিন্তু চোখে কোনো ভয় নেই। রোদসী, তুমি ভেতরে যাও, দৌড়াও। স্যার না, ওরা আপনাকে মেরে ফেলবে। প্রথম গুন্ডাটা রামদা দিয়ে আরিয়ানকে কোপ মারতে আসলো। আরিয়ান দ্রুত সরে গিয়ে গুন্ডাটার হাত চেপে ধরে একটা ভয়ঙ্কর লাথি বসিয়ে দিল তার বুকে। গুন্ডাটা ছিটকে পড়লো, কিন্তু বাকি 3 জন একসাথে আরিয়ানের উপর ছাপিয়ে পড়লো। আরিয়ান দুর্দান্ত সাহসে তাদের সাথে লড়াই করতে লাগলো, কিন্তু সে একা আর ওরা 3 জন সাথে অস্ত্র। একটা গুন্ডা আরিয়ানের পিঠে সজোরে লাথি মেরে আঘাত করলো। আরিয়ান ব্যথায় হাঁটু গেড়ে বসে পড়লো। ঠিক সেই মুহূর্তে আরেকটা গুন্ডা একটা বড় ধারালো ছুরি বের করে আরিয়ানের বুকের বাদিকে সজোরে আঘাত করতে আসলো। আরিয়ান চোখ বন্ধ করে নিল, কিন্তু কোনো আঘাত লাগলো না। আরিয়ান চোখ খুলে যা দেখলো, তাতে তার সারা শরীরের রক্ত যেন বরফ হয়ে গেল। রোদেশী, সে পিচ্ছি ভীত রোদেশীটা আরিয়ানের সামনে এসে দাঁড়িয়েছে, আর গুন্ডাটা সেই ধারালো ছুরিটা রোদেশীর পেটের ঠিক মাঝখানে গভীরে ঢুকে গেছে। ফিনকি দিয়ে রক্ত ছুটে আরিয়ানের মুখ আর সাদা শার্ট লাল হয়ে গেছে। গুন্ডাটা ভয় পেয়ে ছুরিটা রোদেশীর পেট থেকে টেনে বের করলো। রোদেশীর যন্ত্রণায় একটা অস্ফুষ্ট শব্দ বের করে আরিয়ানের গায়ের উপর ঢলে পড়ল। ততক্ষণে ইমরান পুলিশ ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। পুলিশের সাইরেন শুনে গুন্ডারা পালানোর চেষ্টা করলো, কিন্তু পুলিশ তাদের ধরে ফেললো। কিন্তু আরিয়ানের শেষের দিকে কোনো খেয়াল নেই। সে রোদেশীর বুকে জড়িয়ে ধরে রাস্তার মাঝখানে হাঁটু করে বসে আছে। রোদেশীর পেট থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। বৃষ্টির পানিতে সেই রক্ত মিশে রাস্তাটা লাল হয়ে যাচ্ছে। রোদসী! আরিয়ানের সেই গগন বিদারী চিৎকার বৃষ্টির শব্দকে ছাপিয়ে চারপাশের বাতাসকে যেন ভারী করে তুলল। সে কাঁপা কাঁপা হাতে রোদেশীর পেটের ক্ষতটা চেপে ধরার চেষ্টা করছে, কিন্তু রক্ত কিছুতেই থামছে না। রোদসী, চোখ খোলো। রোদসী, তাকাও আমার দিকে। ইমরান, গাড়ি বের করো। আমার রোদসী। রোদসী খুব কষ্টে চোখ মেলে আরিয়ানের দিকে তাকালো। তার নিঃশ্বাস ছোট হয়ে আসছে। সে তার রক্তমাখা চোট হাতটা বাড়িয়ে আরিয়ানের গালে রাখলো। বলছিলাম না স্যার, পিচ্চি স্টুডেন্ট হলেও আপনার এই বউটা আপনাকে বড্ড ভালোবাসে। তুমি এত বোকা কেন রোদসী?
কেন আমার সামনে এলে তুমি? আমি যে তোমাকে ছাড়া মরে যাব, তোমার কিচ্ছু হতে দেব না আমি। প্লিজ কথা বলো। আমার তো কেউ নেই স্যার, আপনি তো আমার দুনিয়া। আপনার আপনার বুকে বড্ড শান্তি। রোদেশের হাতটা আরিয়ানের গাল থেকে খসে নিচে পড়ে গেল। তার চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। আরিয়ান স্তব্ধ হয়ে গেল। তার শ্বাস আটকে আসছে। প্রথমবার এই অহংকারী গম্ভীর আরিয়ান মির্জা রাস্তার মাঝখানে বসে অসহায় বাচ্চার মতো হাউমা করে কাঁদতে লাগলো। না রোদসী, আমাকে ছেড়ে যেও না। আমি তোমার সব অভিমান ভেঙে দেব। শুধু একবার তাকাও রোদসী। সুরাইয়া বেগম, ফাহাদ সবাই দৌড়ে এসে রাস্তায় এই দৃশ্য থেকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। আরিয়ান নিজের স্ত্রীর নিথর দেহটা বুকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর আর্তনাদ করতে লাগলো। তার কান্নায় আজ আকাশটাও যেন আরো বেশি করে অঝোর ধারায় কাঁদতে শুরু করেছে। এদিকে হাসপাতালের করিডোরটা অদ্ভুত এক নিস্তব্ধতায় ডুবে আছে। অপারেশন থিয়েটারের দরজার ওপর লাল বাতিটা জ্বলছে। সে বাতির দিকে পরক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে ফ্লোরে বসে আছে আরিয়ান। তার সাদা শার্টটা রোদেশির রক্তে পুরোপুরি ভিজে লাল হয়ে শক্ত হয়ে গেছে। হাতের তালুতে তখনও লেগে আছে রোদেশির রক্তের দাগ। যে মানুষটার একটা ধমকে পুরো কলেজ কাঁপতো, আজ সেই আরিয়ান মির্জা একটা অসহায় শিশুর মতো ফ্লোরে বসে ফুপিয়ে কাঁদছে। ভাইয়া প্লিজ একটু ওঠো, ফ্লোর থেকে ওঠো। ভাবের কিছু হবে না, ডক্টর তো আপ্রায়ণ চেষ্টা করছেন। ও এত বোকা কেন ফাহাদ? আমার মতো একটা পাষাণ মানুষের জন্য ও নিজের জীবনটা কেন দিতে গেল? আমি তো ওকে শুধু কষ্টই দিয়েছি। আমি ওকে বিশ্বাস করিনি। আমি ওর চোখের পানি দেখেছি, তাও ওই যেবার কথায়। আমি মরে কেন গেলাম না ফাহাদ? ভাইয়া নিজেকে দোষ দিও না, তুমি তো জানতে না ওরা এতটা নিচ হতে পারে। ঠিক সেই মুহূর্তে সেখানে দৌড়ে আসলো পুলিশ অফিসার ইমরান। তার চোখে মুখে রাগের ছাপ। আরিয়ান তুই শান্ত হ দোস্ত, আমি সব ক্লিয়ার করে দিয়েছি। জালাল, হালিমা আর ওই জেবাকে আমি লকআপে এমন 3rd ডিগ্রি দিয়েছি যে ওরা জীবনে আর কারোর দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। জালালের যাবজ্জীবন হবে, আর জেবা আর হালিমারও অন্তত 10 বছরের জেল। 10 বছর? আমার রোদসীর শরীর থেকে যে পরিমাণ রক্ত আজ রাস্তায় ঝরেছে, তার এক একটা ফোঁটার জন্য আমি ওদের তিলে তিলে মারব। আমার রোদসীর যদি কিছু হয় ইমরান, আমি আইন নিজের হাতে তুলে নেব। আরিয়ানের কথা শেষ হওয়ার আগে অপারেশন থিয়েটারের লাল বাতিটা নিভে গেল। ডক্টর মাস্ক খুলতে খুলতে বাইরে এলেন। আরিয়ান পাগলের মতো ডক্টরের সামনে গিয়ে দাঁড়ালো। ডক্টর, আমার স্ত্রী, আমার রোদসী কেমন আছে? ও চোখ খুলেছে? মিস্টার আরিয়ান, আপনি লাকি যে ছুরিটা কোনো মেজর অর্গানে আঘাত করেনি, তবে প্রচুর ব্লিডিং হয়েছে। আমরা রক্ত দিয়েছি। পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার, তবে উনি এখন সেন্সলেস। জ্ঞান ফিরতে কয়েক ঘন্টা সময় লাগবে। আলহামদুলিল্লাহ। আমি কি ওকে একটু দেখতে পারি প্লিজ? হ্যাঁ, কিন্তু খুব অল্প সময়ের জন্য। পেশেন্ট খুব দুর্বল। আরিয়ান পাগলের মতো ডক্টরের সামনে গিয়ে দাঁড়ালো। আরিয়ান ধীর পায়ে আইসিইউর ভেতর প্রবেশ করলো। চারদিকে মেশিনের শব্দ। সাদা বিছানায় শুয়ে আছে রোদসী। মেয়েটার মুখটা ফ্যাকাশে, ঠোঁটে কোনো রক্ত নেই, হাতে স্যালাইনের সূচ ফোটানো। আরিয়ান কাঁপা কাঁপা হাতে একটা স্টুল টেনে রোদসীর শিউরে বসলো। সে খুব সাবধানে রোদসীর একটা হাত নিজে 2 হাতের মাঝে নিয়ে তাতে মুখ গুজে দিল। রোদসী, আমার পিচ্চি বউ, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে আর কোনো দিন অবহেলা করব না। তুমি চোখ খোলো। তোমার এই অহংকারী স্বামীটা তোমার কাছে হেরে গেছে রোদসী, পুরোপুরি হেরে গেছে। কয়েক ঘন্টা পর রোদসীর চোখের পাতা সামান্য কেঁপে উঠল। সে খুব ধীরে ধীরে চোখ মেলে তাকালো। তার পুরো শরীর ব্যথায় টনটন করছে। সে চোখ খুলে দেখলো তার হাতটা ধরে আরিয়ান ফ্লোরে বসে আছে। আর মানুষটার চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। স্যার! রোদেশীর কণ্ঠ শুনে আরিয়ান চমকে মুখ তুলল। রোদসী চোখ খুলতে দেখে আরিয়ানের বুকের ওপর থেকে যেন একটা বিশাল পাথর নেমে গেল। রোদসী, তুমি ঠিক আছো? ব্যথা করছে খুব? আমি ডক্টরকে ডাকবো? আপনি এত কাঁদছেন কেন? আপনার মতো রাগী প্রফেসরের চোখে তো জল মানায় না। আর কোনো রাগী প্রফেসর নেই রোদসী। এই আরিয়ান এখন শুধু তোমার পাগল প্রেমিক। তুমি কেন এমন করলে?
কেন আমার সামনে এলে? আমি যদি আজ তোমাকে হারাতাম আমি কি নিয়ে বাঁচতাম? আমি তো বলেছিলাম আমার তো কেউ নেই, আপনি আমার সব। আমি আমার সবটুকু হারিয়ে ফেলতে চাইনি। আপনি ঠিক আছেন তো স্যার? আপনাকে তো মারেনি ওরা? তুমি এখনো আমাকে স্যার ডাকছো? আমি তোমাকে বলেছিলাম না আমাকে স্যার না ডাকতে? তাহলে কি বলে ডাকবো? যা খুশি ডাকবে, অধিকার নিয়ে ডাকবে। আজ থেকে তোমার সব জেদ, সব পাগলামি আমার কাছে শিরোধার্য। ঠিক তখন দরজার কাছে এসে দাঁড়ালেন সুরাইয়া বেগম এবং মির্জা সাহেব। সুরাইয়া বেগমের দু চোখ বেয়ে জলের ধার নামছে। তিনি ধীর পায়ে রোদেশের বিছানার কাছে এলেন। আরিয়ান কিছুটা সরে দাঁড়ালো। রোদসী মা, আমাকে তুই ক্ষমা করে দে। আমি একটা অন্ধ অহংকারী মহিলা। আমি তোর আসল রূপটা দেখতে পারিনি। তুই আমার ছেলেকে শুধু বাঁচাসনি, আজ তুই আমার মাতৃত্বকে বাঁচিয়ে দিয়েছিস। আমাকে কি তুই ক্ষমা করতে পারবি মা? আম্মু, আম্মু এ কি করছেন? আপনি তো আমার মায়ের মতো। আপনি আমার পায়ে হাত দেবেন না, আমার খুব পাপ হবে। তুই সত্যি একটা দেবী। আরিয়ান ঠিকই বলেছিল, তুই এবারই লক্ষ্মী। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে চল মা, আমি নিজে তোকে বরণ করে নিব। রোদেশের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এতদিনের সব অপমান, সব কষ্ট যেন আজ এক নিমিষেই ধুয়ে মুছে গেল। রোদসী এখন পুরোপুরি সুস্থ না হলেও হাঁটাচলা করতে পারে। তাকে আজ হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। আরিয়ান তাকে কোলে করে পুরো বাড়ি পার হয়ে নিজের রুমে নিয়ে আসলো। রোদসীকে খুব আলতো করে বিছানায় শুয়ে দিয়ে সে দরজাটা লক করে দিল। আপনি আমাকে এইভাবে কোলে করে আনলেন কেন? সবাই তো নিচে দেখছিল। তানিয়া ভাবি তো হেসেই কুটি কুটি। হাসলে হাসুক, আমার বউকে আমি কোলে করে আনবো, তাতে কার কি? তানিয়ার তো এখন শিক্ষা হয়ে গেছে, সে আর জীবনেও তোমার সাথে লাগতে আসবে না। তা ঠিক, কিন্তু আপনি যে গত 7 দিন ধরে কলেজের অ্যাকাউন্ট সব ল্যাপটপে বসে হাসপাতাল থেকে করলেন, এবার তো কাজে যেতে হবে। আমি তো এখন ঠিক আছি। আমার এখন আর কোনো কাজে মন নেই রোদসী, আমার শুধু তোমার কাছে থাকতে ইচ্ছে করে। আরিয়ানের কথায় রোদেশের গাল দুটো লাল হয়ে গেল। সে চোখ নামিয়ে নিল। আরিয়ান ধীরে ধীরে রোদেশের মুখের উপর থেকে অবাধ্য চুলগুলো সরিয়ে দিল। তার হাতের উষ্ণ স্পর্শে রোদেশী কেঁপে উঠল। তুমি এখনো আমাকে ভয় পাও রোদসী? ভয় পাবো কেন? তাহলে আমার দিকে তাকাচ্ছ না কেন? রোদসী ধীরে ধীরে মুখ তুলে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের সেই গম্ভীর রাগে মুখটা আজ অদ্ভুত এক স্নিগ্ধতায় ভরে আছে। সেই চোখে এখন শুধু একরাশ তৃষ্ণা আর ভালোবাসা। আরিয়ান রোদেশের আরো কাছে এগিয়ে আসলো। রোদেশের বুকটা ধক করে উঠল। আরিয়ান নিজের এক হাত রোদেশের কোমরের কাছে রাখলো, তবে খেয়াল রাখলো পেটের ক্ষতে যেন কোনো চাপ না পড়ে। অন্য হাত দিয়ে সে রোদেশের চিবুকটা আলতো করে ধরল। তুমি আমাকে ক্ষমা করেছো তো রোদসী? ওই যে স্টোর রুমের অন্ধকারে আমি তোমাকে ঠেলে দিয়েছিলাম, সেই অভিমানটা কি এখনো বুকে জমে আছে? অভিমান তো তখনই ভেঙে গেছে যখন আপনি আমার জন্য রাস্তার মাঝখানে পাগলের মতো কাঁদছিলেন। আমি তো শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম। শুধু একটু ভালোবাসা দিয়ে আমি তোমাকে ছেড়ে দেব ভেবেছ? আমি তোমাকে আমার সবটুকু দিয়ে ভালোবাসবো রোদসী, এতটা ভালোবাসবো যে তুমি আমার প্রেমে শ্বাস নিতেও ভুলে যাবে। আরিয়ানের কথাগুলো রোদসীকে যেন মাতাল করে দিল। আরিয়ান ধীরে ধীরে তার মুখটা রোদসীর মুখের একদম কাছে নিয়ে গেল। রোদসী এবার আর ভয়ে পিছিয়ে গেল না। সে চোখ বন্ধ করে আরিয়ানের এই অধিকারটুকু মেনে নিল। আরিয়ান রোদসীর ঠোঁটের নিজের ঠোঁট ছুঁয়ে দিল। খুব আলতো, খুব নরম একটা চুমু। রোদসীর শরীরটা কেঁপে উঠল। সে নিজের ছোট ছোট 2 হাত দিয়ে আরিয়ানের শার্টের কলার শক্ত করে খামচে ধরল। আরিয়ান রোদসীর এই নীরব সম্মতিতে আরো কিছুটা সাহসী হয়ে উঠল। দীর্ঘ কয়েক মিনিট পর আরিয়ান রোদসীকে ছেড়ে দিল। দুজনেরই শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে। রোদসী লজ্জায় আরিয়ানের বুকের ভেতর মুখ লুকিয়ে ফেলল। আমার পিচ্চি বউটার দেখি অনেক লজ্জা। আপনি খুব অসভ্য হয়ে গেছেন। আগে তো সারাক্ষণ শুধু ধমকাতেন, আর এখন কি? এখন বড্ড বেশি রোমান্টিক হয়ে গেছেন। আমি তো ভাবতেই পারছি না এই সেই আরিয়ান স্যার। মানুষের জীবনে যখন একটা সত্যিকারের ভালোবাসার মানুষ আসে তখন সে এমনিতেই বদলে যায়। তুমি আমাকে বদলে দিয়েছো রোদসী। আমার ওই ছকে বাঁধা নীরস জীবনে তুমি রঙের ছোঁয়া লাগিয়েছো। রোদসী আরিয়ানের বুকের ভেতর থেকে মাথা তুলে তার দিকে তাকালো। আমি আপনাকে অনেক ভালোবাসি।
আমি তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসি আমার পিচ্ছি বউ। আরিয়ান রোদুষীকে নিজের দুই বাহুর মাঝে শক্ত করে জড়িয়ে নিল। রোদুষীর মনে হলো জীবনের সমস্ত ঝড়, সমস্ত ষড়যন্ত্র আর অভিমান যেন এই বিশাল বক্ষ পিঞ্জরের ভেতরে সে চিরতরে শান্ত হয়ে গেছে। বাইরে তখন চাঁদের আলো জানালার পর্দা ভেদ করে ঘরের ভেতরে এসে পড়ছে, আর সেই স্নিগ্ধ আলোয় দুজন অসমবয়সী মানুষের শুদ্ধতম ভালোবাসার একটা নতুন অধ্যায় পরিপূর্ণতা লাভ করলো। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।